চিল্লামিল্লি করে শোনা যাবে না? হ্যাঁ, এটা মুখে করে নেওয়ার দরকার পড়ে না, দূর থেকে কাজ। 2 ঘন্টা চলে, মানে এক বাচ্চা যে একটা ক্লাসই হয় তো থাকে না চার্জ। সেগুলো দামিটা, কমার সময় জিনিস ওই বাকি। ও আচ্ছা, তুললেই যখন, আচ্ছা শিক্ষক বৃহস্পতিবারে না, তাহলে হ্যাঁ হ্যাঁ, সকাল 6টায় তো পড়াচ্ছি না আমি, তা পড়ানো যেতে পারে, সকাল থেকে কিছু না। অন্য জায়গায় আছে কাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কটায় আসো বলো? পড়তে আসতে হবে না, আসবে, একটু জলযোগের ব্যবস্থা আছে। বাকি যেতে আলাদা আলাদা টাইম, সবার কি একসঙ্গে আনে? সবাই নিজেদের মতো মারামারি বাজিয়ে দেবে। তাই ক্লাস 9-এর ব্যাচে আসো রাত্রিবেলা, সন্ধ্যে 7টার সময়। ওদের সন্ধ্যে 7টা ভাল লাগে, তাই সন্ধ্যে 7টা, ওই জন্য। হ্যাঁ, ওরা ওই জবে থেকে পড়ে তবে থেকে সন্ধ্যে 7টার দিকে আসে, ওই জন্য আমি কিছু বলি না। আমার ঘুমানো বলে তো কিছু আছে মানুষের, অত রাত্রি করতে হবে না। হ্যাঁ, বিকেলে আসো। আমার এই মুহূর্তে এক্সচেঞ্জ অফার তো নেই। আরে বাবা, সকালবেলায় হবে তো টাইম কেমন করে? 7:30 কোন টাইম হলো? হয় টাইম 6টায় করো, নয় 8টায় করো, 6:30 8:30 করো, করবে 7:30। এমন টাইম বলছে, আমার কিছু করার নেই। কার? দাঁড়াও, কে বলেছে 6টার সময়? কে করবে? রকিদা করাবে কেন? আমি যে বললাম ঘুমাবে, 8:30 পর্যন্ত করে নিতে, সমস্যা কি? আর ক ঘন্টা পড়াই গো? আমি এমনি বলছি, ক ঘন্টা পড়াই? ওটাই 7:30 দিয়ে শুরু করে শুনলাম তো। পড়াই কটা পর্যন্ত? 9টা অব্দি পড়ায়? তাহলে 1 ঘন্টা এগিয়ে নিতে বলো, 8টা। এই দাদা 7:30টায় পড়াই তো, 8 ঘন্টা এগিয়ে নাও। আমার তো 6টা থেকে 8টা, 8 ঘন্টা এগিয়ে নিলে তো সামনে মিটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই দাদা তারপরে কার? তাই তোমাদের 8 ঘন্টা পড়ায়? 8 ঘন্টা টানলে তো আমার তো মনে হয় না খুব একটা সমস্যা হবে, কারণ আমার এখানে এই মুহূর্তে চেঞ্জ করা তো সম্ভব না। 8 ঘন্টা তো এগোতেই পারে। রকিদাকে বলো 7:30টায় পড়ো তো, অনুগ্রহ করে 8 ঘন্টা এগিয়ে দিন, হাত জোর করে, পা ধরে জড়িয়ে ধরে বলবা, একদম জড়িয়ে ধরে বলবা 8টায় করে দাও। না না, 7:30টায় আমি তো ওটাই দেখো, আমাকে 6টায় পড়া, 8টায় শেষ, বলতে পারছি। তুমি রকিদাকে বলো 8টায় শুরু, 8 ঘন্টা এগিয়ে না, আসুন চলে আসুন। রকিদাকে বলো কি করতে, 8টায় করতে, তাহলে 8 ঘন্টা এগিয়ে দিল, তাহলে আর সমস্যা হচ্ছে না। আমার এখানে টাইম চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারলাম। এই টাইমটা খুব কষ্ট করে হয়েছে, কিছু লাগবে না, ঠিক আছে। আমার এখানে টাইম খুব কষ্ট করে সেট হয়েছে, আর চেঞ্জ করার মতো মুহূর্ত নেই। হ্যাঁ, চেঞ্জ করবো, পরীক্ষার আগে 2 মাস করে দেবো, যাও। তখন তো টাইম থাকবে, তখন আলাদা টাইমে পড়ানো হবে। স্কুল টাইমে আশা করি করবো, বা 3:30 দিকে করবো। হ্যাঁ, কটায় আসবে একটু বলে নাও, তাহলে এই টাইমটা খুব ভালো হয়। 10টার দিকে আসবা? বিকেলে, রাত্রি আসতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ও বলছে 4টে 4:30টার সময় আসবে, তোমাকে তখন আসবে। তাহলে তোমরা ঠিক করে নাও, তোমার তো বেশি জনগণ নেই, অসুবিধা নেই। সমস্যা হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে, ওরা এসে কে
টাইম আলাদা করবো। এক টাইমে এসে হুট যদি বাজে দেবে তোমার ধর ঘাড়ে উঠে বললো ভালো লাগবে? বিকেল 7টায় এলে আসবো, 9টায় আসবো, ওদের সঙ্গে একটুখানি মিলে ঝুলে কাজ করবো তাহলে। বাচ্চাদের সাথে কার ভালো লাগে? কে? আমি চাকরি দিচ্ছি লোককে? ওদের 4টা হবে না, ওদের 7টা। ওদের প্রোগ্রাম আছে বাবনদের কাছে, মিঠুনদার কাছে, এই করে করে হয়ে গেছে 7টা। মানে ওদের কথা হচ্ছে 7টার আগে ওরা আসবে না, এই হচ্ছে কথা ওদের। ওরা প্রতিবার 7টায় আসে। আমি ওদের বলে রেখেছি যার যার সমস্যা থাকে তোমরা আগে আগে চলে যাবা। তোমরা কখন আসবা? ওই বেঁচে আসবা? বিকেল 6টাতে আসতে পারো। হ্যাঁ, সন্ধ্যে 6টা থেকে 7:30 পর্যন্ত থাকলে 1.5 ঘন্টা ধরে করবাই বাকি। না না এবার না শোনো, এবার শোনো, এবার গোলকাকার কোনো বস্তু নেই। গোলকাকার কোনো বস্তু ও না না, গোলকাকার, তারপরে ঘনকাকার, বাসকাকার, মানে আয়ত ঘনকাকার, ওরকম কোনো বস্তু নেই। মিষ্টি টিষ্টি নেই, মানে সেরকম বসিয়ে খাওয়াবো, আসবা পেট খালি করে। মানে লুচি হবে কিন্তু গোল হবে না। ওরকম কিছু হবে, লুচি হবে, লুচি হবে। আর মিষ্টি গোলকাকার হয়ে যাচ্ছিল। কে বলবে? আমি বলবো নাকি? দোকানে হবে, তুলে নিয়ে চলে আসবো। ওই দিন নেই, মাস্টার লুচি বেলবে, মাস্টারের বউ ভাজবে, তোমাকে গরম গরম খাওয়াবে, ওই দিন নেই। হ্যাঁ হ্যাঁ, আসলে হবে, আসলে। আমি কলেজে থাকবো, কলেজে তোমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি না প্রথমে আমি তাই ভেবেছিলাম, তারপরে দেখলাম যে ও সারাদিন ধরে করতে হবে না। ও বাড়ি থেকে প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, তোমার 6টাতে আছো তাহলে কেন গো? তোমার মায়ের টিটি কি তাহলে 7টা দিয়ে আসো না, এটা ওদের কেন গো? ওই দাদা পড়ানো বন্ধ করে দিয়েছে? বন্ধ করবে? চাকরি পেয়ে গেছে কোচবিহার, বহুত দূর। হ্যাঁ ঠিকই করেছে, কোচবিহার ভালো জায়গা তো, ঠান্ডা ঠান্ডা জায়গা। ওসব বাদ দাও, আসবে তাই 7টা ফিক্স, 7টার সময়। সেনাই ঠিক আছে, কোথায়? মিঠুন রায় সাহার কাছে হবে না কেন? অন্যদিন না, ওই জিনিসটা হয় না। অন্যদিন কি বলছে, হোটেলে খাওয়ার মতো হয়ে যায়। অন্যদিন সেই মহিমা থাকে না আর কি, ওই জন্য আমি দিনের দিন কাজটা মিটিয়ে দিই প্রতিবার। ও হয় না কি? না না, আমি লুচি বিরিয়ানি খাবো, চাপ নেই। কারা 6 বিকেল বিকেলে থাকবো, হয়তো 4টের সময় এলো। হ্যাঁ, পিকনিক করবা? পরীক্ষাটা দিয়ে নাও, শিওর শিওর, এই শিওর, পরীক্ষাটা দিয়ে নাও, মাধ্যমিক পরীক্ষা দিয়ে নাও। শীতকালে থাকবো তো, মাধ্যমিক পরীক্ষা পরে একদিন করে দাও। না আগে না, শিওর, শুধু তোমাদের যে কজন থাকবে টেনে সে কজন। হ্যাঁ রেকর্ড হচ্ছে, শিওর একদম। আমাদের বাড়িতে হয়ে যাবে, দিঘি মেঘি পারবো না, বাড়ির মধ্যে আসবা হাড়ি কুড়ি নিয়ে, না আমি দিয়ে দেবো গুলো, নিজেরা রান্না বান্না, জায়গা টায়গার কোনো অভাব নেই, জঙ্গল আছে পেছনে, কোনো চাপ নেই, সুন্দর যাবা মাটি করে। হ্যাঁ, রান্না বান্না করে তোমরা পিকনিক করো, মাঝখানে একটু দেখে আসবে, কি হলে ঠিক আছে। আমি আর বলবো না, তোমরা পিকনিক করোনা নিয়ে কথা, ঠিক আছে।
হ্যাঁ এবার মাধ্যমিক পরীক্ষা কে আমি ঘরে থাকবো কিনা তা ঠিক আছে, কলেজ যেতে হলে এই করতে হলে তখন আমার থার্ড সেমিস্টার পড়বে, রোববারে ওই ক্লাসগুলো কি করে। তোমাদের যে সময় মাধ্যমিক পরীক্ষা শেষ হবে সেই সময় নবোদয় 2টো করে ক্লাস হবে দিলে, দিনে 4 ঘন্টা তো শেষ। তোমরা রান্না বান্না করবো, আমি মাঝখানে যাবো, কোনো 2টো নুন দিয়ে আসবো, করে দেবে কি করো, তোমার কান্নাকাটি করতে যখন করাবো। আচ্ছা না ওরা অভদ্রতামি করলে তাহলে আর হয়ে গেল, প্রথমবারের এক্সপিরিয়েন্স যদি খারাপ হয় তাহলে আর কোনোদিন বিক্রি হবে না। তোমাদেরই প্রথমবার করাবো ভেবেছি, তাও যে তোমরা ওইসব করে বেড়াও তাহলে আর কি হলো। আচ্ছা না 277 পেজ বার করো, তাহলে তোমরা সন্ধ্যে 7টায় আসছো, ঠিক আছে? আচ্ছা আসবো, সবাই কামাই করবো না কেউ। হ্যাঁ হ্যাঁ তো লেটে আসুন, অসুবিধা নেই। হ্যাঁ 8টার সময় কি এত দূর কি করবা, ঠিক আছে? আর যাই করো, ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে ঝুট ঝামেলা করবো না। ভয় গো সুদীপকে নিয়ে, ঠিক আছে? 277 ওরা কিছু ওই দিনকে তো আরো চিল্লাবে, বার করো। কে কলেজ যাবে? ও তাও হলো, আমি বললাম তুই শান্তনুদের কথা বললি, ওই লোক আমি করেছি কলেজ যাবো। আরে বাবা কলেজ অন্তত 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত হবে। কে তোমরা 4টার সময় আসো? হ্যাঁ লুচিটা দোকানেই বানাবে, আমি তো ওই জন্য টাইম, না 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 আমি তো ওই জন্য টাইম গুলো শুনে নিচ্ছি, দোকানদারকে সেভাবে বলা থাকবে যে এই টাইমে গরম গরম বানাবো, গরম গরম আমি আনবো। আমার অত মজার দরকার নেই। আচ্ছা কোনো দরকার নেই বাবা, করো ফেব্রুয়ারি মাসে করাবো, পরীক্ষার পরে করো। হ্যাঁ চ্যাপ্টা চ্যাপ্টা হতো, গোলো কাকার না টিউজাকে দিন করতে হবে না, অত খাটা হবে না অত। ঠিক আছে তোমাদের সন্ধ্যা 7টা, আমি অন্যান্য টাইম গুলো কিন্তু অন্যদের রাখবো, বড়দের ক্লাসে অসুবিধা হয় না। হ্যাঁ আপাতত 2টো ক্লাসই হয়েছে, তোমাদেরটা হয়েছে আর 9দেরটা হয়েছে। সকালবেলা কেউ আসছে না, ক্লাস 5-এর বাচ্চারা বলছে রাত 8টায় আসবো, তুমি বুঝতে পারছো? কান্না শুনে কান্না বেরিয়ে যাচ্ছে, বলছে আমার এরা বলছে 8টায় আসবো, ওদের বিকেলে আনবো, 4টের দিকে আনবো, সবসময় গরমই পাবো। যে দিয়ে বানাবো, খাওয়া নেই কথা। আচ্ছা নাও দেখো 1-এর কোশ্চেন কথা বলো না। আচ্ছা তোমাদের প্রবলেম হলে পরে জানিও না, অসুবিধা না, অনেক টাইম আছে, আমি 1 সপ্তাহে বলে দিলাম, কিন্তু সবাই আসবা, এই হচ্ছে কথা। আরেকটা জিনিস, হ্যাঁ এটা তো বলা উচিত আমার, ওই জন্য তোমাদের কাছে নতুন স্বরূপ জানে হয়তো, কোনো জিনিস কিনে আনবা না, ভালো করে বলে শোনো, ঘর সাজানোর জিনিস বা যা কিছু যেগুলো আমার লাগে না কিন্তু ফেলে দিই সোজা, আনবা না তাও ভালো, এমন জিনিস আনবা না যেটাকে ফেলে দিতে হবে, তাহলে ঠিক আছে ওকে। হ্যাঁ বা তোমার সবথেকে ভালো হয় কি, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যেগুলো কাজে লাগে তেমন জিনিস করলে, হ্যাঁ এটা দেওয়া যেতে পারে যে এটা কাজে লাগানো যাবে, পড়াশোনা তোমাদেরই কাজে লাগবে তেমন জিনিস করবা। এমন জিনিস আনলে তুমি দেওয়ালে টাঙিয়ে রাখতে হয়, আমার দেওয়ালেরই অভাব, ফেলে দিই। এই সারা দোতলার বিল্ডিং এ একটা দেয়াল, শুধু ওইটা, আর কোথাও দেয়াল নেই, সব তুই শুধু চাইলে পেছন দিক থেকে ঘোরো, রাউন্ড করো, তো ওই দিকে শুরু হয়েছে জানলা, শুরু হতে 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 গিয়ে ওখানে শেষ। হ্যাঁ নিচে ঘরে ওই গিফট গুলো দিয়ে দিয়ে দেয়াল ভর্তি হয়ে গেছে, প্রতি বছর ঝুল ঝাড়ার সময় ফেলে দেয়। আমি বলে দিলাম ওই জন্য, এমন জিনিসপত্র দিয়ে মানে ফেলে দিতে হয়, আমার ফালতু জিনিস পছন্দ না। সোমবার না
হ্যাঁ সোমবার শুধু বিজ্ঞান পড়েছিলাম, তোমরা তো আসুনি ওই জন্য করাইনি। আচ্ছা না 14 থেকে শুরু করি। দেখো A1 ছাতা নিয়ে হেঁটে হেঁটে আসতে। তো আমরা শান্তিপুর পড়তে যেতাম না, এরকম বাচ্চাদের মধ্যে কাঁধে লাভ নেই। আমরা শান্তিপুর, রানাঘাট, উল্লান। আচ্ছা না এটা বলছে যে একটি ঘড়ির এই দেখো বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে রেডিয়ান π/2 রেডিয়ান পাই রেডিয়ান -2 পাই রেডিয়ান। ভালো করে দেখো, এই যে ঘড়ি, বলো তো সুদীপ ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরবে? ভালো করে দেখবা এখানে, হ্যাঁ ডান দিক দিয়ে ঘুরে, তাই না? এবার ভালো করে বুঝো, বলেছে কি ঘড়ির মিনিটের কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা, তাহলে সহজ দেখতে পারে দেখি। ঘড়ির মিনিটের কাঁটা 1 পাক ঘুরছে, মানে কত ডিগ্রি ঘুরছে, তাই তো? ঘড়ির মিনিটের কাঁটা এরকম, তাহলে এই মাথাটা যদি ঘোরে তাহলে এখান থেকে পুরো পুরো রাউন্ড 360 ডিগ্রি ঘুরবে। এর কোশ্চেন দেখো, বলছে কি 1 ঘন্টায় প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, তার মানে কি আসবো আসবো ঘড়ির মিনিটের কাঁটা বলতে দাও, একটা পুরো পাক খেতে কত সময় নেয়? 1 ঘন্টা নেয়। কোশ্চেন 1 ঘন্টা টাইম দিয়েছে, পুরো 1 পাক মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এবার শোনো, তোমাদের বইতে লেখা আছে যে বৃত্তীয় কোণের ক্ষেত্রে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে সামনে কি চাপবে? মাইনাস চাপবে। ঘড়ির কাঁটা উল্টো দিকে হলে প্লাস হয়, হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে যে 360 ডিগ্রি। এবার দেখো উত্তর তো রেডিয়ানে আছে, তাহলে 360 ডিগ্রি মানে পাই মানে কত? পাই মানে কত ডিগ্রি? বৃত্তীয় কোণের ক্ষেত্রে 180 ডিগ্রি, আর আমার দরকার 360, তাহলে 180 ডবল 360, তাহলে কি হবে 2 × পাই -2 পাই রেডিয়ান। বুঝে গেল? তাহলে অ্যান্সার সি। সি না ডি, ডি ওটাই তো। কাঁটা 360 ডিগ্রি করে, পায়ের মান 180 ডিগ্রি, পায়ের মান 180 হলে 180 কে 2 দিয়ে গুণ করলে কত? 360 পেয়ে গেলাম। যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরে কিন্তু সামনে মাইনাস, কাটাকুটি করে করলাম। আচ্ছা 2 গুণ করলাম, গুণ পায়ের মান কত? 180 রেডিয়ান 180, আমার দরকার 360, তাহলে পাইকে 2 দিয়ে গুণ করা হলো 2 পাই মানে 360 ডিগ্রি হলো। এবার যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে সেহেতু সামনে মাইনাস। ওই দেখো ওটা আমার আলোচ্য বিষয় না, ওটা চুরির সময় আছে। আচ্ছা একের টার্ম 14 দেখ কি বলছে, π/6 রেডিয়ান সমান, এই ভালো করে দেখো কোশ্চেনে বলেছে π/6 রেডিয়ান এটা কত ডিগ্রির সঙ্গে সমান, তাহলে পায়ের মান কত? 180 ডিগ্রি বাই 6, কাটাকাটি করো 30 ডিগ্রি। অ্যান্সার, অ্যান্সার দেখো, অ্যান্সার দেখো, অ্যান্সার ডি। সেটা কি করে এনেছো? করে এনেছো? তাহলে পড়ে নাও। 14-3 কেন গো? তাহলে এগিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, চোখে জল দিয়ে আসো ভালো করে, যাও নিচে যাও। কল থেকে জল। 3-এর প্রশ্নটা বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। আচ্ছা ভালো করে বুঝো, সুষম ষড়ভুজ এই হচ্ছে আমাদের সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ মানে কি? যে ষড়ভুজের প্রত্যেকটা বাহুর মান প্রত্যেকটা কোণের মান সমান। এখন বলতো যে কোনো ষড়ভুজের প্রত্যেক সবকটা কোণের অন্তকোণের সমষ্টি কত? কত হয়েছে? কত বলো? কোন ষড়ভুজের সবকটা কোণের সমষ্টি কত? বলো অন্তকোণ ভেতরের কোণগুলোর সমষ্টি কত? বলো বলো, ভাবো একটু।
হ্যাঁ বলো, তুমি বলো। 6 হবে, 6 ডিগ্রি। বলো অন্তঃকোণ ভেতরের দিকে কোনগুলো? 180 হবে? তাই তাই কি করে হয়? এ দেখো ভালো করে বুঝবে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বস, এবার এইখানকার কোণগুলো দেখো প্রত্যেকটা এতটা করে আছে, দেখো তাহলে এতটা ডিগ্রি কত হচ্ছে? এত কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটা ক্লাস 8-এ ছিল, সূত্রটা আমারও মনে নেই। দাঁড়াও, তোমাদের এই ক্লাস 8-এর লাস্টে ছিল। এই তো তোমরা একটা কাজ করো, সূত্রের জায়গা থাকলে লিখে নাও। আচ্ছা বইতে লিখে নাও, বইতে যে অঙ্কটা আছে, হ্যাঁ বইতে লিখে নাও যে 2 × n - 2 সম 2 × n - 2 সমকোণ, 2 × n - 2 সমকোণ, মানে এর ভেতরে যে অন্তঃকোণগুলো আছে, সূত্র হচ্ছে 2 × বাহু -2 ইন্টু সমকোণ, ঠিক আছে? এটা যে সূত্র অন্তঃকোণগুলোর সমষ্টির সূত্র। অন্তঃকোণগুলোর সমষ্টি, এর ভেতরে যে কোণ আছে এই কোণগুলোর সমষ্টি। বুঝলেন? সূত্র নেই তো কোথা থেকে লিখবো? আচ্ছা 2 × বলো বাহুর কটা বাহু আছে এখানে? 6টা বাহু, 6 - 2 সমকোণের মান কত ডিগ্রি? সমকোণ সমকোণে কত ডিগ্রি? সমকোণ মানে 90 ডিগ্রি। এসব ভুলে গেলে কি করবে? সমকোণের মান 90 ডিগ্রি। আচ্ছা এবার দেখো 2 × 6 থেকে 2 বাদ দিলে কত? 4, তাহলে 4 × 2 = 8, 8 × 90। না না, অঙ্ক ভুল করে বলার কি দরকার আছে? আচ্ছা শোনো, কোশ্চেনে কি বলেছে যে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান লেখো, হয়েছে? প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান লেখো। আচ্ছা এবার কোশ্চেনে কি যে প্রতিটি অন্তঃকোণ, ভালো দাদা ভালো করে বলবো। কোশ্চেনে কি বলেছে? প্রতিটি, কোশ্চেনে কি বলেছে? প্রতিটি অন্তঃকোণ। আমরা কি বার করেছি? সম্পূর্ণটা আমরা বার করেছি, গোটাটা, যে সম্পূর্ণ সবগুলোর যোগফল কত হচ্ছে এইটা বার করতে বলেছি। কটা? প্রতিটি। তাহলে আমরা কি লিখবো? অতএব প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, দেখো প্রতিটি অন্তঃকোণের সূত্র লিখবো, তারপরে লিখবো প্রতিটি বৃত্তীয় মান। দেখো এখানকার যে প্রত্যেকটা কোণের, যে দুটো সুষম বহুভুজ প্রত্যেকটা কোণের মান সমান, তাহলে অন্তঃকোণের সমষ্টি যদি এটা হয়, তাহলে এটাকে আমি যদি 6 দিয়ে ভাগ করি, কারণ এখানে কটা কোণ আছে? কটা? 6টা। এই যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কি প্রতিটি কোণের সস্ত্রীক মান পেলাম ডিগ্রিতে। এখন সস্ত্রীক থেকে বৃত্তীয়তে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? আবার 180 দিয়ে, π/180 দিয়ে গুণ করতে হয়, কারণ পায়ের মান হয় 180 ডিগ্রি আর নিচে 180 ডিগ্রি, 180 180 কেটে গেলে 1 হয়, ঠিক আছে? আচ্ছা এমনি তো বলা আছে তো, কোনো কোণকে ডিগ্রি থেকে পায়ে নিয়ে যেতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়, ঠিক? আচ্ছা তাহলে 90 ডিগ্রিতে 180 কাটলে কত হবে? 2 হবে। 2 দিয়ে 8 কাটলে কত হবে? 4 হবে। কেন 6 কে 2 দিয়ে কাটলে 3, ও 3 হবে, আর 4 কে 2 দিয়ে কাটলে 2, তাহলে কত হলো? 2π/3। অ্যান্সার, অ্যান্সার বি। হ্যাঁ আর বলো না। আচ্ছা মুছে দিলাম।
বারণ করে দেবো কেন? বারণ করবো কেন? বারণ করলে তো তখনই বলে দিতাম। হ্যাঁ ঠিক বলেছো, রেডি। কোথায় আছো তার আবার ঠিক নেই, ঠিক থাকে না আবার। আচ্ছা আইভেরটা এস সমান আর থিটা। কোশ্চেনে কি বলেছে? থিটা এর পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে ও দুই পদ্ধতিতে, ও দুই পদ্ধতি কোনোটি নয়। উত্তর কি হবে? থিটা এর মান পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? হ্যাঁ, থিটা কি জিনিস আগে সেটা ভাবতে হবে। থিটা কি জিনিস বলো? ওই কেমন কোন? হ্যাঁ, না আমি জানি না, আমি জানি না বললাম না। আচ্ছা থিটা ভুলে গেছো, বার করো পেজ নাম্বার 275, দেখো অনেক সুন্দর করে লেখা আছে। থিটা হচ্ছে এইটা, কোনো একটা ধরো বৃত্ত আছে, তার কেন্দ্র আছে, তার ব্যাসার্ধ আছে, তাহলে এই ব্যাসার্ধের থেকে আমি যে কোনো একটা এস দৈর্ঘ্যের বৃত্ত চাপ যদি কেটে নিই, মানে এখান থেকে এতটা যদি কেটে নিই, তাহলে সেইটা বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটাকে আমরা কি বলি? থিটা। হ্যাঁ ওটাই বলেছো তুমি, ঠিকই বলেছো। তাহলে এখন এই যে থিটার মান কিসে বেরোবে? তাহলে থিটার মান বেরোবে কিসে? এস বাই আর। কি ওটা হচ্ছে রেডিয়ান, ওখানে কথাই রেডিয়ান লেখা আছে বাংলায়। ও আচ্ছা, ওখানে দেখো বৃত্তীয় মান বলে লেখা আছে না, ওখানে বৃত্তীয় মান বলে লেখা আছে না। এই এখানে ভুল হয়েছে, দেখো এখানে রেডিয়ান হবে না, কারণ উপরে না না ও বললো, আমি লিখে দিয়েছি বৃত্তীয় মান লেখা আছে না উপরে, ওই জন্য ওখানে আর সি বসবে না, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে পায়ের মান, এই তাদের থিটার মান কিসে কোন পদ্ধতিতে বেরোবে? হ্যাঁ এস বাই আর বেরোবে, এটা কিসে? বৃত্তীয়। কি করে বুঝলে? আর এর মান কত? আর ব্যাসার্ধ, আর এর মান 7/22। আর কি বলো তো বৃত্তে বলো? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ তার ব্যাসার্ধর মান 22/22 কি করে বুঝলে তুমি? আচ্ছা আমার একটা কথা বলো তো, ষষ্ঠিক পদ্ধতি হোক বা বৃত্তীয় পদ্ধতি হোক, দুটোতেই কোনো জিনিসের মান বার করা সম্ভব কি সম্ভব না? ধরো কোনো এক, ধরো এই মাঝখানে কোণ বেরিয়েছে মনে করো 90 ডিগ্রি, তা 90 ডিগ্রিটা আমি ষষ্ঠীকে লিখেছি, কিন্তু এটাকে কি বৃত্তীয়তে নিয়ে যেতে পারবো? পারবো কি পারবো না? পারবো নিশ্চয়। তাহলে উত্তর কি হবে? দুটোতেই। উত্তর কি হবে তাহলে? দুটিতেই, বৃত্তীয়তে এবং ষষ্ঠীকে বার করতে পারি। তো উত্তর একবার দেখে নাও, আমার একটু কনফিউশন মনে হচ্ছে, দেখে নাও, দেখে নাও তো দাগানো আছে, দেখো। ও হ্যাঁ, এই দাদা তোমাদের আগের দিন আমি করালাম না একটা পায়ের, দাদা একটা পায়ের অঙ্ক করালাম না, করেছিলাম না? সে কোন পদ্ধতিতে করেছিলাম দেখো? বৃত্তীয়তে করেছে, পায়ে দিয়ে মান বেরিয়েছিল, তাহলে বৃত্তীয় হবে। বইতে না সরাসরি ডিগ্রি লেখা নেই। হ্যাঁ তুমি বলতে থাকো, অঙ্কগুলো করে দেওয়ার পর হ্যাঁ ব্রেক দেবো একদম, 5 মিনিটের জন্যই দেবো, যাও। আমার বিশ্বাস হচ্ছে। ঠিক আছে, রেডিয়ানে বেরোবে। বৃত্তীয় অ্যান্সার, অ্যান্সার বলো। 500 টাকা। অ্যান্সার বি। হ্যাঁ আমার অত তেমন না। আচ্ছা এবার চলে আসে পরেরটা, বিয়েরটা। বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কোন একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকা আছে, হলো? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ 120 ডিগ্রি, তার মানে এটা এবিসিডি, অ্যাঙ্গেল এর মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত? অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান কত?
থাক, মুখে গায়ে যত কাজ থাকে তত মঙ্গল। হ্যাঁ, পাই বাই 180 ডিগ্রি কি করে বুঝলে? আচ্ছা শোনো, বৃত্তের মধ্যে যদি কোনো একটা চতুর্ভুজ থাকে, যেমন একটা সামান্তরিক যদি আমি আঁকি, তাহলে সামান্তরিক কেমন হয় দেখতে? এরকম। তাহলে এর সাপেক্ষে আমি কি বৃত্ত আঁকতে পারবো কি পারবো না? পারবো না। কারণ দেখো, যদি দেখো চারটে কোণাতেই তো আমার বৃত্তের পরিধি থাকবে। এখন বৃত্তের পরিধি আর কেন্দ্রের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে কি, বৃত্তের কেন্দ্রের মান, কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দু মানে ব্যাসার্ধের মান সবসময় সমান। এখন যে চতুর্ভুজের মানে অর্ধকর্ণের মান, সবকটা অর্ধকর্ণের মান যদি সমান না হয়, যেমন মনে করো একটা বর্গক্ষেত্র আছে, ভালো করে বুঝবা। তাহলে বর্গক্ষেত্রের কি হবে? কেন্দ্র থেকে প্রত্যেকটা কোণের মান সমান কি সমান না? সমান হবে। কারণ কি? কারণ কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হলো। কিন্তু যদি এইটা রম্বস হয় অথবা সামান্তরিক হয়, তাহলে দেখা যাবে কি দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয় না। দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয় না। তাহলে সেক্ষেত্রে কি হবে? সামান্তরিকে কখনো আমি বৃত্ত অঙ্কন করতে পারবো না। তাহলে কর্ণের দৈর্ঘ্য কোন কোন ক্ষেত্রে সমান হয়? বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকবো ঠিকই আছে, কিন্তু কর্ণের দৈর্ঘ্য কোন চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান হয়? একটা হচ্ছে বর্গক্ষেত্র, 2 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র। যে চতুর্ভুজগুলো সবকটা কোণ 90 ডিগ্রি করে হয়, তাদের কর্ণের দৈর্ঘ্যগুলো সবকটা সমান হয়। বুঝতে পেরেছো? তার মানে এর ভেতরে যে চতুর্ভুজটা আছে, হয় এটা কি বর্গক্ষেত্র, নয় আয়তক্ষেত্র। হয়েছে? কিন্তু অবাক করার বিষয়, এখানে কোণটা কত লিখেছে? 120 ডিগ্রি। তাহলে বলো এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? কোনটাই হচ্ছে না, তাই তো? আচ্ছা, তাহলে এখন বোঝা যাচ্ছে করবো কি করে। না না, কাকে গুণ করবো? আমাকে তো সি এর, না না, আমাকে তো অ্যাঙ্গেল সি এর মান বার করতে বলেছে। এইটা কি ধরবো? কোশ্চেনে তো বলেও দেয়নি কেমন চতুর্ভুজ, কিছু বলেছেন? আচ্ছা, একটা বৈশিষ্ট্য আলোচনা করা যেতে পারে। তোমাদের আমি একটু আগেই বললাম, যে কর্ণের দৈর্ঘ্য কি হয়? সমান হতেই হবে। বোঝা গেল? তাহলে মানে কি, এই কোণটা যদি 120 হয়, এই কোণটা 120 সাপেক্ষে মান বার করা শুরু করো। করো। হ্যাঁ, 120 ইন্টু পাই বাই 180। ঠিকই তো বলেছো। তুমি ভুল বলতে পারো নাকি? 0 0 কেটে দিলাম। 6 দিয়ে 2, 6 দিয়ে 3, তা 2 পাই বাই 3। অ্যান্সার কত? অ্যান্সার আচ্ছা, আমাদের 2 পাই বাই 3 বেরোলো, আমাকে ভুল হয়েছে? কত আছে উত্তরে? পাই বাই 3 কি করে এলো? পাই বাই 3 বলো। না না, বলো। 120 ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ বলো। অ্যাঙ্গেল সি এর মান বার করতে বলেছে। হ্যাঁ বলো। 180 থেকে 20 ডিগ্রি, 120 ডিগ্রি মাইনাস করেছো? কেন করেছো? বলো। মানে কারণ তো আছে কিছু। তুমি বলতে থাকো, আমি শুনছি তো। মানে মানে আমি মানে ও, হ্যাঁ, ও কিন্তু একটা ভালো পদ্ধতির কথা বলেছে। ওটা হবে, ও বলতে চাইছে যে এই দুটো চতুর্ভুজ ভালো করে যদি খেয়াল করা যায়, দেখো এই কোণ, এই দুটো বিপরীত কোণের যোগফল কত? 180। এইটা 90, এটা 90, তাহলে 180। আর দেখো এই বিপরীত কোণগুলো যোগফল কত? তাহলে ওটাই বলছে যে যদি এই কোণটা 120 হয়, আর এটা সুষম চতুর্ভুজ তো নাও হতে পারে, কিন্তু এদের বৈশিষ্ট্য যেটা থাকতে হবে, যে এই দুটো কোণ মানে বিপরীত কোণগুলোর যোগফল কত হতে হবে? 180 থাকতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা যদি 120 হয়, তাহলে এটা কত হবে? না, এই দুটো যোগফল 180 হবে। তাহলে এটা 120 হলে এটা 120 সঙ্গে কত যোগ করলে 180 হয়?
ও না, 60 যোগ করলে তার মানে এই কোণটা বলতে চাইছি কি 60 ডিগ্রি হবে, ঠিক। তাহলে যদি এখানে 60 ডিগ্রি নিই তাহলে কি কাজ মিটছে? 60 ডিগ্রি যদি নেওয়া হয় তাহলে হচ্ছে হ্যাঁ কাজ মিটছে। 6 দিয়ে কেটেছিলাম, 60 দিয়ে কেটে দিত, 60 দিয়ে দাঁড়াও একটু ওয়েট করো, 0 0 কাটা গেল, 6 কে 6 328, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে π/3 কিন্তু আসছে, উত্তর চলে এসে হবে না, আমি আমি এটা দেখে রাখবো। কি বলো? হ্যাঁ তুমি বলতে থাকো। অঙ্কটা এই দেখো মনে রাখো, বৃত্তের ক্ষেত্রে যদি কোন চতুর্ভুজ আঁকা থাকে বৃত্তের ভিতরে, মনে হচ্ছে বৃত্তের বৃত্তের শোনো না, বিপরীত কোণগুলোর যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল কত হওয়া উচিত? 180। তাহলে এটা 120 হলে এটা কত? হ্যাঁ হ্যাঁ 60 হবে। এবার এই কোণের মান বার করতে বলেছে, তাহলে এই কোণ 60 ডিগ্রি বলেছে বৃত্তীয় মান, তাহলে π/180 ডিগ্রি গুণ করে বার হলো π/3। আমি এটা চেক করে তোমাদের আর পরের দিন জানাবো কোনো যে কি হলো না হলো। আচ্ছা তাহলে এখানে এমসিকিউ গুলো হলো, এবার হচ্ছে সত্য না মিথ্যা, উত্তরে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার এ লেখা আছে তো, অ্যান্সার এ হবে। হ্যাঁ আমি যেটা বললাম যে সহজ যদি না বলতো তাহলে বলতাম পরের দিন করাবো, তো সহজ বললো যখন একটা বুদ্ধি পাওয়া গেল, ঠিক আছে। হ্যাঁ যাই তো, আরে বাবা পরীক্ষা অ্যাপ্লাই করবো কেন, যেটা শেখালাম আমি তো এমনি হাওয়াই হাওয়াই তো কিছু করিনি, আমি তো বললাম তো বৃত্তের ক্ষেত্রে দুটো কোণের যোগফল 180 হয়। 1 মার্কের কোশ্চেন ঝামেলা, আমি পরের দিন বলে দেবো একবার যাও। আচ্ছা বি এর কোশ্চেনে চলে আসে, বি সত্য লিখে দিলে হবে না, কি বলে যাবে দেখো। বলছি একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানো হলে উৎপন্ন কোণটি ধনাত্মক, ঠিক না ভুল? মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাঁটা ঘুরছে, তাহলে যে কোণ তৈরি হবে সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ধনাত্মক হবে, কারণ কাঁটা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘুরলে হয় ঋণাত্মক, তাহলে উল্টো দিকে ঘুরলে হবে ধনাত্মক। তাহলে বি এর 1 হচ্ছে সত্য, লিখে নাও। বি এর এই সুদীপ চিল্লাবো না, অঙ্ক যখন করাবো কথাবার্তা বলবো না। মুখস্থ করে ফেলেছে সব। বি এর 2 কি বলেছে দেখি, একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি উৎপন্ন হয়, উত্তর হচ্ছে মিথ্যা হবে, কারণ ব্যাপারটা হচ্ছে 720 ডিগ্রি তৈরি হয়, দুবার যদি ঘোরায় তাহলে 360, আবার 360 তাহলে 720 হয়, কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে দিতে মানে কি মাইনাস আসবে, উত্তরে কি মাইনাস দিয়েছে? দেয়নি, তাহলে এটা মিথ্যা হবে, ঠিক। সুদীপকে আমি কিন্তু একটু আগেই বললাম ফালতু বকবো না। সি এরটা, শূন্যস্থান পূরণ করি পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, উত্তর হবে সরল কোণ 180 ডিগ্রি, তার মানে সরল কোণ। কি লেখা আছে উত্তরে, কি লেখা আছে? আচ্ছা ধ্রুবক লেখা আছে, আচ্ছা ধ্রুবক কাকে বলে, এটাকে ধ্রুবক হয় সেটা প্রমাণ করবো, বলো ধ্রুবক কাকে বলে? ধ্রুবক কথার অর্থ ছোটবেলায় পড়েছো তো, চলরাশি আর ধ্রুবক। ধরো লেখা আছে 2x, এই দুটো সংখ্যার মধ্যে কার মান পরিবর্তনশীল? এখানে 2 হচ্ছে ধ্রুবক, কেন? 2 এর মান কখনো পরিবর্তনশীল, 2 মানে 2, কিন্তু x এর মান যা কিছু হতে পারে, x এর কোনো নির্দিষ্ট মান আছে? নেই। তাহলে x হচ্ছে চলমান বস্তু বা চলমান মান, চলমান মান, চলমান মানে চলমান মানে চলছে এমন এক ধরনের মান। তাহলে x হচ্ছে কি চলছে, তাই এটা চলরাশি, কিন্তু 2 তো স্থির, আকাশে ধ্রুবতারাও স্থির, তাই তো ওই জন্য ধ্রুবক, বুঝতে পেরেছো? তাহলে এই যে সরল কোণ বললাম, সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি, কখনো পরিবর্তন হবে 180 থেকে? সরল কোণ মানে 180 ডিগ্রি তো সবাই জানে, সরল কোণ মানে কখনো অন্য কোণ হয়? হয় না। তা সরল কোণটা না লিখে তোমরা ধ্রুবক লিখতে পারো, যেটি বই লেখা আছে, ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই।
তাড়াতাড়ি তো কিছু নেই স্বরূপ, দুয়ের টার্ম। সস্ট্রিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান প্রায়, মুখস্থ রাখতে হবে, এটা বইয়ে আছে দেখো পেজ নাম্বারে। হ্যাঁ, 1 রেডিয়ান মানে হচ্ছে পেজ নাম্বার 272 একদম উপরে লেখা আছে 72। দেখো একদম উপরে একটা ছেলে আছে 272, তার নিচে দেখো নীল কালিতে লেখা আছে 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। পাশে অবশ্যই উল্লেখ করতে হবে কি প্রায়, প্রায় না লিখলে অঙ্ক ভুল। হয়েছে। এবার 3 নাম্বার, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। আচ্ছা, সম্পূরক কোণের মান, সম্পূরক কোণ কাকে বলে? ওই আবার কি সম্পূরক কোণ মানে হচ্ছে যে ধরো একটা কোণ আছে, এই হচ্ছে একটা কোণ, এর মান মনে করো 60 ডিগ্রি হয়েছে, এর সাইডে এর এই যে নিচের যে বাহুটাকে আছে না, এই বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, তাহলে এদিকে একটা কোণ তৈরি হলো না? তাহলে এই কোণটার মান কত হবে? না, 180 - 60, এই টোটালটা 180, এদিকে 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা 120 ডিগ্রি। তাহলে দেখো তো 120 আর 60 যোগ করলে কত হচ্ছে? তার মানে কি যখন দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাদের বলা হয় সম্পূরক কোণ। এখন এখানে মান বলেছে 3π/8, তাহলে 3π/8 কত ডিগ্রি আমি জানি না, আমার জানারও দরকার নেই, জানার দরকার নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 180 ডিগ্রি মানে কত পাই? 180 ডিগ্রি মানে সিঙ্গেল পাই, একটা পাই। তার মানে কি পাই থেকে যদি আমি 3π/8 বাদ দিই তাহলে আমি কি পেয়ে যাব? যেটাই পাবো সেটা হচ্ছে কি হবে, এর সম্পূরক কোণের মান হবে। তাহলে এখন লসাগু কত? 8, 8π মাইনাস 3π, তাহলে হলো 5π/8। 8 লসাগু, 8 লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল 8, ওই 8 দিয়ে উপরেরটাকে গুণ। শুধু মনে রাখবে যে যদি কোনো সংখ্যা হরে কিছু না থাকে তাহলে লসাগু দিয়ে তাকে সরাসরি গুণ করতে হবে, বুঝতে পারলো? তাহলে উত্তরে কত আছে দেখে নাও। আচ্ছা বলো তো এটাকে আমি ডিগ্রিতে কেন নিয়ে গেলাম না? কারণ কোশ্চেনে দেখো বলে দিচ্ছে বৃত্তীয় মান, কোশ্চেনে বৃত্তীয় মান বলেছে তাই আর নিয়ে যায়নি। ওকে, বৃত্তীয় মান করতে হলে পাই দিয়ে করতে হয়, আবার 180 না, π/100 দিয়ে তখন গুণ করতে হয় যখন ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে আনতে হয়। বলো বলো কোথায় ভুল হলো, আমি খুঁজছি তো, তুমি বলো কোশ্চেন নাম্বারে ভুল হয়েছে। আচ্ছা তা বলবা তো, না আমার মনে হয় যে আমি অঙ্ক ভুলভাল করি, ওই জন্য আমার তো ভয়টাই লাগে না, বলে বলো। বৃত্তীয় থেকে ষষ্ঠীকে যেতে হলে 180 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ অবশ্যই, আজ চ্যাপ্টারটা শেষ করবো তো, আগে এটা হোক, আগে এটা শেষ করতে দাও, আগেই কত হুটোপাটা গেছে। তোমাদের এখন পরপর চ্যাপ্টার চলবে, মানে তোমাদের তুমি তো প্রথম দিন ছিলে না, এই যে সেকেন্ড পরীক্ষার পরে আমি বলে দিচ্ছিলাম যে কোন কোন চ্যাপ্টার করে গেলে মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, সব চ্যাপ্টার এমনিও করতে হবে না, তাই না? বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ হবে হবে, পরিষ্কার হবে, সব হবে। হ্যাঁ সবাই আসবে, যারা যারা আছে, দিদি আসবে, দাদা আসবে, সব আসবে। আসবে সবাই মিলে আসবে, ওরাও সবাই আসবে। 15-1 দেখো বলছি একটি কোণের ডিগ্রিতে মান ডি, এই চুপ, একটি কোণের ডিগ্রিতে মান ডি। আচ্ছা তুমি না লিখে বসে আছো? ও আচ্ছা তাই বল। আচ্ছা বলছি একটি কোণের ডিগ্রিতে মান ডি
ওই কোণের রেডিয়ানের মান আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করে। বুঝছে কোশ্চেনটা কি বলেছে? দেবে না, আর বাই ডি এর মান কত হবে এটা বার করতে বলেছে। ডি মানে আমি এমনি সংখ্যা দিয়ে উদাহরণ দিই। ধরো একটা কোণের মান ডিগ্রিতে 180, ভালো করে বুঝবে, একটা কোণের ডিগ্রিতে মান কত? 180। তাহলে বলো 180-র বৃত্তীয় পদ্ধতিতে মান কত? পাই। কোশ্চেনে বলেছে কি 180 বাই পাই, তাহলে 180 বাই পাই এর মান কত হবে? উত্তর হচ্ছে 1। অ্যান্সার মেলো না, উত্তর মেলাবো। উত্তর পেয়েছে মুড়ি রাখতে হয়, তুমি জানো না? কত লেখা আছে? পাই বাই 180 লেখা আছে। ও আচ্ছা, রেডিয়ান কি বলছি বলছি, না না না, রেডিয়ান কে উপরে দিয়েছে তো, আমরা রেডিয়ান কে নিচে দিয়েছি, তাহলে পাই বাই 180 হচ্ছে। হলো, কিন্তু কেন হলো আমাকে তো এটা বার করতে বলেন। আমি তো এটা সরাসরি নিয়ে করলাম, তাই পাই বাই 180 হয়েছে না, এবার মান নিয়ে করবো তাহলেই হবে। আবার মুখে আওয়াজ করে, বুঝতে পারলাম? জল নেবা ছিল যেখানে, ওই তো চলে গেছে। লেখো কোন একটি কোণের ডিগ্রিতে মান, একটি কোণের, হ্যাঁ কার নামে শেয়ার ওখানে বোর্ড আছে? বাহ, একটি কোণের ডিগ্রিতে মান কি? আচ্ছা শ্রেয়ার কত ভালো বলেছো তো, ঠিক আছে। একটি কোণের ডিগ্রিতে মান কত হলো? ডি। আচ্ছা এবার হচ্ছে ওই কোণের রেডিয়ানে মান, ঠিক আছে, কি লিখবো? অতএব এই কোণের রেডিয়ানে মান হলো, এই কোণের রেডিয়ানে মান হলো আর সমান সমান, এর বইতে আর লেখা আছে না, এবার আর সমান সমান। তাহলে আমাকে একটা কথা বলো তো, কোন ডিগ্রিতে মানকে, কোন ডিগ্রিতে মান ডি আছে, এবার এটাকে আমি রেডিয়ানে কি করে আনবো? কত দিয়ে গুণ করবো তাহলে রেডিয়ানে আসবে? আরে একবারে বলতে পারো না কেন, আমি এটা বুঝতে পারি। হ্যাঁ পাই বাই 180 দিয়ে গুণ করবো, তাহলে এটা কিসে এলো? আচ্ছা রেডিয়ানে মান কিন্তু লিখেছি, তোমার কি মনে হয়? দ্বিতীয় ডিগ্রি মানে ষষ্ঠী, এইটুকু বুঝতে পারো নি? আচ্ছা এইটুকু হয়ে গেল, হলো। তাহলে এখন লিখবো অতএব আর বাই ডি বলেছে না, হ্যাঁ তাহলে আর বাই ডি এর মান, অতএব আর বাই ডি সমান সমান, বলো আর এর মান কত? আর এর মান ডি ইন্টু পাই বাই 180 না, আর ডি এর মান কত? ডি এর মান তো শুধু ডি, দেখো ডি আর ডি কেটে যাবে, হলো কত? পাই বাই 180। বইতে লেখা আছে, কোশ্চেন তো পড়তে হবে। বোঝা গেল? এরপর হসপিতে উত্তর লিখে নাও। হ্যাঁ রেডিয়ানের ক্ষেত্রে না ডিগ্রি দিতে হবে না, এই এখানে ডি এর ক্ষেত্রে ডিগ্রি হতো, এই ডিগ্রি ডিগ্রি কেটে যেত, হ্যাঁ ওই জন্য ডিগ্রি দিয়ে দিতাম। এটা কোথাও দেখো, এটা বাই চিহ্ন বলছে, দাগ দিয়েছো কেন? এমন প্রশ্ন করে না, তোমার চোখের সমস্যা মিটেছে? হ্যাঁ সব জায়গায় যাবে তো, ভালো আসবে তো। কি আসবে? ও হ্যাঁ সজলকে আসতে বলবো তো, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, অত বলা হয়নি। সজলকে তো ফোন টোন গুলো ধরবে না, না আমি একবার বলেছি বলবো, আমি মেসেজ করছি, ওটা হলো বাবা ফোনে গেল, বাবা আবার কি ভাববে, ওটাই তো বলছি, তুমি বলে দেবে একটুখানি। আর যদি বিশ্বাস না করে, ক্লাস তো আমাদের রেকর্ড হচ্ছে, দেখিয়ে দেবো। একটু বোর্ডে খুঁজবে যে এই অঙ্কটা কোথায় হয়েছিল, দিয়ে শুনিয়ে দেবে যে হ্যাঁ আমি সৌরভকে বলে দিয়েছি, ঠিক আছে। ও অত দরকার নেই আমার, ওই তো আসতে বলেছি তো, আসতে বলবো। হ্যাঁ না আমি একটু না না আমি একটু বেশি ঘামি, এটা একটা প্রশ্ন। এ মুছে দিন। হ্যাঁ হ্যাঁ এই কোশ্চেনে দেখবো, আমাকে ফোনে দেখতে হবে ওর একটা জিনিস জমা দিয়েছি কিনা, আমাকে স্যার কালকে ফোন করেছে। এটা হয়ে গেছে ঢোকা, তার মুছে দিলাম। উত্তর হস্য দিয়ে লিখবো আর বাই ডি সমান সমান পাই বাই 180।
পাই বাই 180। দেখো 15-2 কি বলেছে, বলেছে 63 ডিগ্রি 15 মিনিট 15 সেকেন্ড। ভুল লিখলাম? আচ্ছা ঠিক আছে। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত? হ্যাঁ, পূরক কোণ মানে আচ্ছা বোঝাই। দেখো মনে করো একটা কোণ আছে, সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি হলো। এখন এখান থেকে আমরা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল টেনে দিলাম, তাহলে এই টোটাল কোণটার মান 100, এই শুধু 90, টোটাল কোণটার মান 90। তাহলে এইটুকুনি কোণের মান কত হলো? পুরোটা ছিল 90, তার থেকে 60 এটা, তাহলে এটা হচ্ছে 90 থেকে 60 বার, তাহলে হলো কত? 30 ডিগ্রি। তার মানে কি সম্পূরক কোণের মধ্যে সেম সিস্টেম, যদি দুটি কোণের সমষ্টি যদি শুধু 90 ডিগ্রি হয় তাদের আমরা কি বলবো? পূরক কোণ। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কি বলবো সেটাকে? পূরক কোণ। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে 90 ডিগ্রি থেকে যদি এই কোণটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে? এর পূরক কোণ আমরা পেয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ লেখো 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 লেখো। এর পূরক কোণ হলো, পূরক কোণের মান হলো 90 ডিগ্রি মাইনাস এটা 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার বিয়োগটা খাতায় করে দেখাবো, সবার খাতা চেক করবো। আচ্ছা তোমাদের আমি আগেও বলেছিলাম যে ওই সেকেন্ড মানে 60, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আবার হচ্ছে 60 মিনিটে 1 ডিগ্রি হয়। ঠিক আছে, 60 মিনিটে 1 ডিগ্রি। এবার সেভাবে করো, করে দেখো দেখি। তোমাদের ঘড়ি কাজ করে? কাজ করছো না, বরং ঘোরালে কাজ করে। বিয়োগটা করে দেখাও খাতায়, পাতিয়ে করো রাফে। না না, ওই ছোটবেলায় ঘন্টা মিনিট সেকেন্ডে করতে মনে আছে? 1 মিনিট মানে পাশে 60 সেকেন্ড নিতে, সেভাবে করতে হবে। করে দেবো। 27 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। কেন কেন হলো না? কেন? উত্তর হচ্ছে হ্যাঁ না না, এক লাইনের অঙ্ক তুমি অতবার করবে না। তুমি আচ্ছা তুমি তোমার মতো করো তাহলে কর। আমি এই দেখে নাও, যারা যারা করোনি দেখে নাও। 90 ডিগ্রি আছে তো, তাহলে বলো 90 ডিগ্রি আছে, তাহলে এখানে মিনিট দেওয়া নেই, তাহলে 0 মিনিট আছে 0 সেকেন্ড আছে। আর এখানে 63 ডিগ্রি আছে 35 মিনিট আছে 15 সেকেন্ড আছে। না এবার এবার চেষ্টা করো নরমাল বিয়োগ করো। হ্যাঁ ধরো তোমার কাছে 3টে ফল থাকার কথা, কমলা লেবু, কলা আর পেয়ারা। এবার আছে শুধু কমলা লেবু, তাহলে পেয়ারার সংখ্যা তোমার কাছে কটা আছে? বললাম যে একটা শূন্য দুটো শূন্যর ভ্যালু সেম। আচ্ছা বলো, বললাম যে তোমার কাছে 3টে ফল থাকার কথা, কমলা লেবু, কলা আর পেয়ারা, অন্য মিনিং বার করবো না। ঠিক আছে, এবার আমি বলতে ধরো তোমার কাছে শুধু কমলা লেবুটাই আছে, তাহলে তোমার কাছে পেয়ারার সংখ্যা কত? তোমার কাছে এটা বুঝতে পারে না, কমলা, কলা আর পেয়ারা। আচ্ছা পেয়ারা হয়, পেয়ারা লিখে ফেলো। হলো, এ সবগুলো তোমার ফল থাকা উচিত। ঠিক আছে, তাহলে তোমার কাছে যেহেতু কমলা লেবু আছে, তার মানে আর কলা আর পেয়ারা তোমার কাছে নেই, তাহলে কটা কলা আছে? ধরো তোমার কাছে একটা পেয়ারা ছিল, তুমি আমাকে দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কটা পেয়ারা আছে? নেই মানে কটা আছে? হ্যাঁ ওটাই লিখেছি, মিনিটের ঘরে কিছু নেই মানে জিরো লেখা হয়েছে। বুঝতে না পারলে মানুষ কি করবে? খোঁজে কত দিয়ে দাও, খাওয়া কত দেখি কি বিয়োগ নিয়ে আস, দেখি কি বিয়োগ করলে। ক্লাস 4 কতদূর পড়াশোনা করেছে এটা দেখতে হবে।
পরে কি দল ধরেছিস? হ্যাঁ? এটা ভুল। যারা 10 জন তাদের ভুল হবে। কারণ তো ধরতে হবে 60, 6 না? এই কি হলো, 0 থেকে 15 বাদ দিলে 15 হয়? কোন দেশের অঙ্ক? ভুল, যাও। তোর ভুল। এ ভুল। তোমার খাতা দেখে ইমা, তুমি আবার 95 কোথা থেকে পেলে? যাও। না, এবার আমি করে দিই। দাও। ওর হালকা হালকা ঠিক হলে হতে পারে না। ঠিক আছে, শ্রেয়া কি করেছে? হয়নি। বেসিক ভুল করেছো। 60 থেকে 15 বাদ দিলে 35 হয়। কিছুই করবে না। নাকি কি আমি ভুল বললাম? তুমি ভুল হ্যাঁ, বলেছো। 45 হয়। হ্যাঁ, 4 15 60। কি করছো? ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি বললাম কি করবো? আচ্ছা, এই দেখো ব্যাপার, ওটা হাত দেবা না, ওটা সেন্সর, একদম হাত দেবা না ওটা। এমনি কমা জিনিস, খুল ভেঙে যাবে। বসো। হ্যাঁ, এই 26 ডিগ্রি আগে না, আগে এখানে আছে দেখো। 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বাদ যায়, শুনে নাও আগে। চাই না বাদ। তাহলে এখানে মিনিট থেকে আগে এখানে সেকেন্ড বাড়াতে হবে। তাহলে মিনিটে কেউ আছে? নেই মিনিটে। তাহলে আমাকে এই ডিগ্রি থেকে আগে মিনিট আনতে হবে, মিনিট থেকে সেকেন্ড আনতে হবে। তাহলে ডিগ্রি কাটো 90 ডিগ্রি, 1 ডিগ্রি আমি নেবো। শোনো, গল্প করলে বুঝতে পারবো না। তাহলে 90 ডিগ্রি থেকে মনে করো এখানে 1 ডিগ্রি নেবো। তাহলে এখানে 90 ডিগ্রি থেকে থাকলো কত? তাহলে 89 ডিগ্রি থাকলো। হলো। এখানে 1 ডিগ্রি কিসে যাচ্ছে? মিনিটে। 1 ডিগ্রি মানে ক মিনিট? 60 মিনিট। ঠিক, 60 মিনিট। এখন 60 মিনিট থেকে আমি 1 মিনিট নেবো সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ড, 60 মিনিট থেকে যদি আমি 1 মিনিট বাদ দিলে 59 মিনিট। আর ওই 1 মিনিট সেকেন্ডে গেলে কত হবে? 60। তাহলে এবার 60 থেকে 15 বাদ দাও, কত হবে? 45 সেকেন্ড হলো। 59 থেকে 35 বাদ দাও, 9 থেকে 5 গেলে 4, 5 থেকে 3 গেলে 2। আচ্ছা, 9 থেকে 0 গেলে 9, 8 থেকে 6 গেলে 2। 29 মিনিট, এই সরি 29 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। অ্যান্সারে কত আছে? হ্যাঁ দাদা, শুনছে, বলো। এই পুরো অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে সোজা অঙ্ক হচ্ছে এইটা। ও আচ্ছা, যেখানে 63 ছিল তাই না? এই দাদা, এখানে 63 ছিল, তাহলে এটা 6 হবে। 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এখন ক্লাস 4 এর অঙ্ক যদি না পারো তাহলে খুব মুশকিল। পড়ে আছে এখন আমি। সুদীপের বাড়িতে আমাকে জানাতেই হবে। কি বললাম? আর উপায় নেই। দেখো, ছোট ছোট বাচ্চাদের তো কান ধরে দাঁড় করেছি, তুমি দাঁড়াবা? তুমি আমাকে একটা কথা বলো, তোমাকে বলেছি না অঙ্কের মধ্যে তুমি কথা বলবা না? তোমাকে বলেছি কি বলিনি? তুমি সেটা বলো। বলেছি। এত বড় হয়ে গেছো, কান ধরে দাঁড় করে রাখবো, ভালো লাগবে? কিছু তো লজ্জাবোধ থাকা উচিত। মান সম্মান বলে তো কিছু আছে নাকি? নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, 3টে অঙ্ক আছে, এখন মনে পড়েছে না? আচ্ছা নাও 3এরটা। দেখো 3এর কোশ্চেনটা কি দিয়েছে। ও, এ তো সহজ দিয়েছে। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির মাপ। আচ্ছা বলো তো, যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ যোগ করে বাদ দিয়ে দিতে হবে। তো তোমরা খাতায় করে দেখো। 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ বইতে দেওয়া আছে সে দুটো যোগ করে বাদ দাও, তাহলে 3 নাম্বার কোণ পাবো। 180 ডিগ্রি থেকে, হ্যাঁ বাদ দাও, বইতে লেখা আছে 65 ডিগ্রি যোগ করো 65 ডিগ্রি, হ্যাঁ যোগ করে 180 ডিগ্রি থেকে আগের কোণ অঙ্কটার মতো বাদ দিতে হবে। হ্যাঁ, যোগ করে বিয়োগ করে দেই। হুম, হ্যাঁ আগে যোগটা করো, ওই সাইডে যোগটা করো। করেছো, এবার 180 থেকে ওই ওই যোগফলটা বাদ দিয়ে দাও। 180 উপরে থাকবে, 180 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, আর নিচে বাকিটা থাকবে। করো দেখি। আচ্ছা, আমি যোগফলটা করি তাহলে।
আচ্ছা, ও এখানে 3 মিনিট আছে। 5 আর 5 10 শূন্য হয়ে থাকলো 1, 5 আর 6 আর 3 9, তাহলে 3 60। ও 3 না, ভুল হলো আবার। 55, ও ঠিক ঠিক ঠিক। তুমি করো আমি দেখছি। 55 সেকেন্ড আর 5 সেকেন্ড হচ্ছে তো 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট 80। তাহলে 1 মিনিট আর 3 মিনিটে 4 মিনিট, 4 মিনিট আর 56 মিনিটে আবার 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে হচ্ছে 65 কত হচ্ছে? 130, তাই না? 130 ডিগ্রি হচ্ছে এখানে। বাদ বাকি সব 100 হিসাবে এদিক ওদিক করে নিয়ে আসো, দেখো হয়ে যাবে। 130 ডিগ্রি হচ্ছে। এবার বিয়োগ করার পর 50 ডিগ্রি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। কার? আমার কোনটা? এটা যোগ, এটা বিয়োগ। হ্যাঁ, এটা ঠিকই আছে। এটা দেখো, ওটাও ঠিক আছে। আমি বলে দিচ্ছি, দেখে না, দেখে তুমি নর্মাল যেটা যোগফল আছে সেটাও যদি 180 থেকে বাদ দাও 50ই আসবে। তাও একটু সহজ করো না। না না, দেখে না, এই দেখো যোগফলের ক্ষেত্রে দেখো লেখা আছে কথা না, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। এই ভালো করে দেখো, 55 সেকেন্ড আর 5 সেকেন্ড হচ্ছে 60 সেকেন্ড, 56 মিনিট আর 3 মিনিট হচ্ছে 59 মিনিট। আচ্ছা, 5 আর 4 9 12, তাহলে 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এখন এই 60 সেকেন্ডে কত মিনিট হয়? 1 মিনিট। তা 60 সেকেন্ডকে এর মধ্যে ঢুকিয়ে দিলে 1 মিনিট, 59 আর 1 মিনিটে 60 মিনিট। তাহলে 60 মিনিটের দিকে ঢুকিয়ে 60 মিনিট মানে কত ঘন্টা, কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে হচ্ছে কত? 130 ডিগ্রি। বোঝা গেল? আর বলি 60 সেকেন্ড মানে 1 মিনিট। ওই 1 মিনিট মানে 60 সেকেন্ডটাকে 1 মিনিটে পরিণত করলাম, 59 মিনিটের সঙ্গে যোগ করে দিলাম, কত হবে? 60 মিনিট। তাহলে 60 মিনিটকে ডিগ্রিতে পরিণত করলাম, 1 ডিগ্রি। তাই 29 এর সঙ্গে যোগ করলে 130। ঠিক আছে? আচ্ছা, এটা উত্তর না, কোশ্চেনে বলেছে কি বৃত্তীয় কোণে নিয়ে যেতে। পাই বাই, হ্যাঁ এটা লেখো। এটা তো জাস্ট যোগ করে, এটাকে আবার মুছে দিলাম, এটা নাকি টুকবা? এটা টুকবো তো। আচ্ছা, তাহলে কি লিখবো? সমান সমান 50 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, পাশে রেডিয়ান। আচ্ছা, পাই সি লিখে নাও, 0 0 কেটে গেল, তাহলে 5 পাই বাই 18। আচ্ছা, মাথার উপরে সি দেবো, উত্তর লিখবো। উত্তর যখন তুমি লিখবা তখন কিন্তু রেডিয়ান দেবা না, উত্তরে লেখা আছে নির্ণয় বৃত্তীয় কোণে পরিণত করলে হয়, বৃত্তীয় কোণ কথাটা লেখা আছে না, ওই জন্য সি দেবা না, পাই বাই 5 পাই বাই 18। ঠিক আছে? হ্যাঁ, লাস্ট দুটো অঙ্ক হবে। হ্যাঁ হ্যাঁ, ওই 5 পাই সি বাই 8 পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। ষষ্ঠীকে নিয়ে যেতে গেলে হ্যাঁ হ্যাঁ বলো। ষষ্ঠীকে নিয়ে যেতে গেলে হচ্ছে পাই যেখানে থাকে পায়ের মান 180 করে দিতে হয়, তাহলে ষষ্ঠী হয়েছে। উত্তর লিখবো হচ্ছে ত্রিভুজের তৃতীয় কোণের বৃত্তীয় মান হলো 5 পাই সি 5 পাই বাই 18। বই দেখে থেকে লাস্ট লাইনটা লেখো, তৃতীয় কোণটির বৃত্তীয় মান 5 পাই বাই 100 না 18, শুধু 18। তো সহজ কি বুঝতে পারলে? এখানে আবার বোঝার অসুবিধা হচ্ছে না তো? এখানে আবার বুঝতে অসুবিধা হচ্ছে না তো?
আমার এখানে লজ্জা পেয়ে কোনো লাভ নাই, লজ্জা পাওয়ার মতো সিস্টেমই রাখি। যা বলবো মন খুলে, শুধু ভদ্র ভাষাতে বলবো তাহলেই হবে। সুন্দর করে বলবো যে হ্যাঁ এটা বুঝতে পারেন, বুঝিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা এবার চলে আসি 3 হয়ে গেল 4-এর অঙ্কটা। আরে না গো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, না না, যখন আমি কথা বলবো তোমাদের সাউন্ড আসবে না, বুঝতে পেরেছো? এই মাইকটা কত ওয়াইড অ্যাঙ্গেলে ওই সাউন্ড কালেক্ট করে, এই জন্য মুখের সামনে যদি নিই তাহলে মুখের বাতাসের আওয়াজ আছে, কিন্তু আগেরটাই তো আসতো না। আগেটা সেরকম ছিল সিস্টেম, এটা সিস্টেমটা এরকম, একটু ফাঁকা জায়গায় রাখলে এর সুবিধা হবে। দেখ ঠিক আছে, হ্যাঁ দেবো। আইবি এর অঙ্কটা দেখো, বলছে যে একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ভেরি ইজি অঙ্ক, দেখে নাও। দেখো কোশ্চেনে বলেছে যে একটা বৃত্ত আছে, বলেছে কি বৃত্তের উপরে একটা বৃত্তচাপ কেটে নাও যার মাপ 220 সেন্টিমিটার হয়েছে। বলেছে কি এই যে বৃত্তচাপটা আছে, বৃত্তচাপের কেন্দ্রে, ও ধরো ও কেন্দ্র, ও কেন্দ্রে যে কোণ তৈরি করেছে তার মাপ হচ্ছে 63 ডিগ্রি হয়েছে। তাহলে কোশ্চেনে বলেছে যে এই আর মানে ব্যাসার্ধের মাপ কত, বলো তো সৌরভ কোন সূত্র দিয়ে অঙ্কটা হবে? ওর কোশ্চেনটা একটু ছিল। হ্যাঁ এখানে দেখো ব্যাপারটা, এখানে আর আছে, তাহলে 220টা হচ্ছে আমাদের এস, আর 63 ডিগ্রি হচ্ছে আমাদের থিটা। তোমাদের সূত্র কি ছিল? আর ইজ ইকুয়াল টু এস বাই থিটা না এস থিটা, নাকি এস সমান সমান আর থিটা? থিটা ইজ ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ, এস সমান সমান আর থিটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, একই হলো। আর তাহলে এখানে লিখবো ধরি, লেখো ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 8 সেন্টিমিটার। আচ্ছা অতএব এই সূত্রটা কি ছিল আমি আবার নিজেই ভুলে গেলাম। এস ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। অতএব সূত্র অনুসারে থিটা ইকুয়াল টু এস বাই, তাহলে একবারে বলে এখানে প্রশ্ন আসার কোনো প্রয়োজন নেই। অতএব সূত্র অনুসারে আর সমান সমান, আর সমান সমান কত হবে? এস বাই থিটা ইজ ইকুয়াল টু আর থিটা যদি হয় এস বাই থিটা। ঠিক, সুদীপ কান ধরে দাঁড়াবা। কে জ্বালাচ্ছ গো, কে? পেছনে চলছে, ও ভালোভাবে অঙ্ক দিচ্ছে। আচ্ছা এখানে ব্র্যাকেটে উল্লেখ করে দেবা এস হলো বৃত্তচাপ, আর থিটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। সমান এস এর মান দেখো 220, আর থিটার মান হচ্ছে 63 হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে উত্তর কিসে বেরোবে? উত্তর কিন্তু রেডিয়ানে বেরোবে। হ্যাঁ আর রেডিয়ানে বেরোবে। ও আচ্ছা আমি তো ব্যাসার্ধ বার করছি, সেন্টিমিটার। কত লেখা আছে? 200। তাহলে আমাদের কিছু একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে আমি বলবো, বলি। এই যে 63 ডিগ্রি লিখেছি না থিটার মান, এটা কিসে বার করতে হবে আগে? রেডিয়ানে। ষষ্ঠীকে আছে না, ওটাকে রেডিয়ানে করে নিতে হবে, এটা একটু মুছতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পুরোটা মুছতে হবে। আচ্ছা লিখো, এখানে এখানে লেখো 63 ডিগ্রি, পরের লাইন ঠিক করে দিচ্ছি। এখানে লেখো 63 ডিগ্রি, রাফে গিয়ে 63 ডিগ্রি বৃত্তীয় মানটা কত হবে?
সেটা বার করবো, তাহলে হয়ে যাবে। সব ঠিক আছে। কে? সব বুঝতে পারবো, কেন পারবো না? আমি উল্লেখ করে দেবো পাশে, লেখো 220/63 ইন্টু π/180 কি? এটা হচ্ছে উপরের লাইনের, এই দুটোর কি লিখেছি, এই মানটা লিখে দিয়েছি। আচ্ছা, এত সেন্টিমিটার, হ্যাঁ লেখ। তাহলে 220/63 ইন্টু 180/π। হ্যাঁ দাদা, এই তো সেমি না করো। আচ্ছা, এবার দেখো কাটাকুটি যাবে, 3 দিয়ে যদি কাটি 21, 3 দিয়ে কাটলে 60, ঠিক আছে। আচ্ছা, আর যাচ্ছে 3 দিয়ে আবার যাবে, 7 9 63 আছে, 3 তাহলে 20, ঠিক আছে। 220/7 ইন্টু 20/π। এবার শুনো ভালো করে দেখবো, আমরা মান এটাকে রেডিয়ানে নিয়েছি, ভালো করে বুঝবো, এই জায়গাটা খেয়াল করবো। রেডিয়ানে মান নিয়ে নিয়েছি, থিটার মান রেডিয়ানে নিয়েছি, তো নেওয়ার পর যদি এই যে পাই আছে না, এবার কিন্তু এর মান কিন্তু ডিগ্রিতে হিসাব হবে না। এর মান আমি কি, এটা কেন নিয়েছি, এবার বৃত্তের কেন্দ্র আর বার করবো বলে, এর মানে কিন্তু এবার 22/7 হবে। পায়ের মানে এখন কি হবে, 22/7, কারণ 22/7 এখন লিখো, পরের লাইনে উল্টে দেবো। আচ্ছা, আমি একটা কথা বলি, অঙ্কটা আমি স্টেপ ভেঙে ভেঙে করছি, তো তোমরা যখন বাড়িতে করবা দেখবা যে অল্প স্টেপে হয়ে যাবে। অঙ্ক 2-4 বার প্র্যাকটিস করবা, তোমার তো মুখস্থ করে যাবে না, প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে কোথায় কি মান নিতে হবে, তাহলে দেখো ইজি হয়ে যাবে। আচ্ছা, পায়ের মান এবার বসাবো কত, 22/7, ঠিক আছে, সমান সমান 220/7 ইন্টু এই যে মাথার উপরে যে 20 আছে, সেই 20টা বসালাম, ইন্টু 22/7টা সাইডে গিয়ে কি হয়ে যাবে, 7/22। কেন হয়ে যাবে 7/22, কারণ এটা 22 চিহ্ন নিচে ছিল, সাইডে এলে উল্টে যাবে। হ্যাঁ, মানে এই যখন এই রেডিয়ানের অঙ্ক আসবে, ভালো করে বুঝবে, রেডিয়ানের অঙ্ক আসবে, রেডিয়ানের অঙ্ক যখন তুমি সেন্টিমিটার বার করবা, ভালো করে বুঝবা, যখন রেডিয়ানের অঙ্ক তুমি সেন্টিমিটার বার করছো, সেন্টিমিটার যখনই বার করবা, তখন দেখো তোমাকে ওই মাঝখানে ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি দেখো তোমাকে 180 ভুল হলো, π/180 নিতে হবে। তাহলে এখন π/180 মান কত বলো তো, পায়ের মানও 180 ডিগ্রি, আর নিচে 180 আছে, তাহলে 1 নিয়েছে হিসাব মতো। এটা নেওয়ার পর তোমাদের চলে এলো, আর তো কিছু করার নেই, এখন পায়ের মান কিন্তু আর 180 হবে না, কারণ আমি কি বার করছি, দৈর্ঘ্য সেন্টিমিটার বার করছি, আমি তো কোণ বার করছি না, বুঝতে পেরেছো? তখন কিন্তু 22/7 নিতে হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, প্রথমবার যখন করেছিলাম তখনও বলেছিলাম। হ্যাঁ, সেন্টিমিটার অঙ্ক নিলে পায়ের মান সবসময় 22/7। হ্যাঁ, কোণ বার করতে গেলে 180, সেন্টিমিটার বার করতে গেলে বা দৈর্ঘ্য বার করতে গেলে 22/7 নেবা। আচ্ছা, এবার হচ্ছে দেখো 22 দিয়ে যদি 220 কাটি তাহলে কত হবে, 10 হবে। 7 দিয়ে যদি 7 কাটি তাহলে 7 কেটে গেল, এখানে থাকলো 20, উপরে থাকলো 10, 20 আর 10 গুণ করলে কত হবে, 200। আচ্ছা, 200 আমি এদিকে লিখেছি, ওখানে জায়গা নেই বলে এই সাইডে লিখেছি, সেটার মধ্যে অল্পের মধ্যে হয়েছে, দেখো খাতাটা দেখি, খাতা আবার এই কেমন প্রশ্ন, সাইডে সাইডে করেছো, ঠিক আছে। হ্যাঁ বলো, ওই ভাগোটাও, সন্ধ্যেবেলা সে মনে হচ্ছে মুড়ি খেতে বসছে, হাত পা চড়িয়ে। চাউমিন, মোগলাই, এগরোল 3টা একসঙ্গে খাই। বাবা, বাজেটটা আজকে লাস্ট অঙ্ক, হ্যাঁ টাইমটা দেখি। আচ্ছা, লাস্টের অঙ্কটা তো তোমরা নিজেরাই করতে পারবা, হ্যাঁ না না, আরে করে নাও বাজেটটা। আচ্ছা, কে তোমাকে মনে হয়, তোমাকে মনে হয় আমার জলাতঙ্ক হয়েছে, মানে পাগলা কুকুরে কামড়ালে যে জলাতঙ্ক রোগ হয় সেটা, বাড়ি কাজ দেবো, তোমরা আবার করে আনবা, এটা আমার বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তোমরা করে আনো, কিন্তু কি বলতো, নতুন অঙ্ক দিলে আর করে আনো না। হ্যাঁ, তুমিও করে আনো, ঠিক আছে, তা আমি করিয়েই দিই। একটা আমি চ্যাপ্টার শেষ করে পরের দিন পরীক্ষা নেবো, সেই চিন্তা করছি। তুমি তো আসবা না, তোমার আবার ভেবে কি হবে।
আমি বলেছি না বলেছি এটা পরের বিষয়। বাবা নাকি বলছে মার্কেটে গেলে দেখা করতে, ও বলছিল। আচ্ছা ভিড়ের অঙ্কটা দেখো, ভিড়ের অঙ্কটা দেখো, ভিড়টা বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। খুব ইজি। দেখো এই মনে করো ঘড়ির কথা না, তাহলে ঘড়ির উপরে 12, নিচে 6, এদিকে 3, এদিকে 9, তাহলে মাঝখানে থাকলো 1 2 4 5 7 8 10 11 হলো। এবার শুনুন কোশ্চেনে কি বলেছে, ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তনে, ভালো করে বুঝবে, ঘড়ির ঘন্টার কাঁটা মনে করো 12 ঘরে ছেড়ে বড় করে যাচ্ছি, 1 ঘন্টা গেলে কোন ঘরে থাকবে, একের ঘরে থাকবে, তাই তো? তাহলে একের ঘরে যদি থাকে এর মাঝখানের কোণ কত ডিগ্রি হবে সেটা আগে বার করব, তারপরে সেটাকে নিয়ে যাবো কোথায়, বৃত্তীয়তে। ভেরি ইজি, খুব ইজি অঙ্ক। এখানে টোটাল কতগুলো এরকম ফাঁকা জায়গা আছে বলো, কতগুলো ঘন্টা আছে, 12 ঘন্টা আছে। আচ্ছা 12 ঘন্টা ঘুরছে মানে কত ডিগ্রি ঘুরছে, 12 ঘন্টা ঘুরছে মানে কত ডিগ্রি ঘুরছে, 360 ডিগ্রি ঘুরছে। তাহলে 1 ঘন্টার জন্য কতটা ঘুরবে, 12 ঘন্টায় 360, 360/12, তাহলে লিখবো, লিখবো যে, লিখবো যে ঘন্টার কাঁটা 1 ঘন্টা, লিখবো যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 1 ঘন্টা, ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তনে, ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তা হলো, হ্যাঁ কোণ উৎপন্ন করে তা হলো, দেখো টোটাল মান 360 ডিগ্রি, আর আমাদের ঘন্টা আছে 12টা, তাহলে 12 দিয়ে ভাগ করব, যেহেতু 1 ঘন্টা বার করতে বলেছে তাহলে এটাই হবে, কাটাকাটি করলে 12 কাটা নামতা 3 12 36 0 30 ডিগ্রি। এখন কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে তার বৃত্তীয় মান কত, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 30 ডিগ্রিকে আমরা গুণ করবো হচ্ছে π/180 ডিগ্রি দিয়ে, 0 0 কেটে যাবে, 3 দিয়ে 18 কাটলে কত হবে 6, তাহলে এখানে তাহলে অ্যান্সার কত পেলাম π/6, তা হলো উত্তরটা লিখে নিও π/6, আর এই জন্য উত্তরটা দেখে নিও। এরপরে বাড়ির কাজ, ও হ্যাঁ মাইনাস হবে, হ্যাঁ তোমার একটা ভালো কথা বলে, এটা ধরো এটা ধরো, আমাদের এখানে মান π/6 বেড়েছে তো, এরপরে একটা লাইন লিখবো, ও না না একটা লাইন না, এখানে একটা শব্দ লেখো, 1 ঘন্টা আবর্তিত, হ্যাঁ এখানে শুধু একটা মাইনাস লিখে নাও। এর মাইনাসটা দেওয়ার অর্থ কি আমি সাইডে লিখে দিচ্ছি, যেহেতু কাঁটাটি দাঁড়াতো, কাঁটাটি ঘড়ির কাঁটা বরাবর ঘুরেছে, এটা তোমাদের মুখস্থ মনে রাখার জন্য, ঠিক আছে, এটা না লিখলেও চলবে। আচ্ছা সমান সমান এখানে লিখবো π/c/6, হ্যাঁ এখানে মাইনাস কেন দিলাম, কারণ যেহেতু এটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরেছে, তাই সামনে কি হবে মাইনাস, ঠিক আছে। যেহেতু বাড়ি কাজ দেখো, ঘুরেছে, ঘুরে দে, আমার হাতের লেখা খুব সুন্দর জানো না, আমি অস্কার পাবো তৈরি করে, হাতের লেখা, বিদ্যাসাগর আসবে অস্কার দিতে আমাকে, বলে এই তো এইরকম দেওয়া হয় না, সবাই বুঝতে পারছি না। আচ্ছা পেজ নাম্বার 276-এর 1 থেকে 13, প্র্যাকটিস করবা,
অবশ্যই এক্সাম হবে। একটা অঙ্ক করতে দেবো, কোনো অর থাকবে না, একটাই করতে দেবো। শোনো, টাইম পাবো 6 মিনিট, 3 মার্কের কোশ্চেন হবে, বেশি দিয়ে দিচ্ছি, 6 মিনিট টাইম পাবো। আর সবার প্রথমে খাতা চেক করব, কোনো অর থাকবে না। না না, থাকবে না অর। এই কটা অঙ্ক করে অর নেবে, মাধ্যমিক দেবে। হ্যাঁ, কিছুই দেবো, যা কিছু করবা করে, অর থাকবে না। ঠিক আছে, 13টা অঙ্ক করে আনতে না পেলে আর করতে হবে না। আচ্ছা, আগে বাড়ি কাজ চেক করবো, যার খাতায় বাড়ি কাজ থাকবে না সে কিন্তু 50 বার উদ্বোস করবে না, 40 বার আমাদের সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আমি করাবো নিজে গুনে, একদম সবাই করবেন। 1 থেকে 13, একদম। প্র্যাকটিস মানে কি বুঝো বলো? প্র্যাকটিস মানে কি? না তো, প্র্যাকটিস মানে কি আগে বলো, শুনে নি, পরে বলবো আমি বুঝতে পারিনি। প্র্যাকটিস মানে হচ্ছে যতক্ষণ না অঙ্কগুলো সম্পূর্ণ নিজে থেকে করতে পারছো না দেখে, ততক্ষণ বুঝে নেবে যে প্র্যাকটিস হয়নি। সকালবেলা প্র্যাকটিস করলে পারছো, সন্ধ্যাবেলা একটা অঙ্ক তুলে নিয়ে করার চেষ্টা করবো ওর মধ্যে, যে হ্যাঁ এটা করি, 5 নম্বর অঙ্কটা করে দেখি। যদি পারো তাহলে বুঝে নেবে কি, না দেখে যদি পারো তাহলে বুঝে নেবে প্র্যাকটিস হয়েছে। আর যদি দেখো পারছো না তাহলে বুঝতে হবে কি হয়নি, আরো ভালো করে করতে হবে। ও আবার লিখে রাখলো 5টা অঙ্ক করবে। কে? কিসের উত্তর? লাস্ট কোশ্চেনে লেখো, ওই পুরো কোশ্চেনটা লেখো, 1 লাইনের কোশ্চেন লেখো। রাস্তাতে জানি তো কিছু না, পুরোটা লেখো, পুরোটা 1 লাইনের কোশ্চেন, না পুরোটা লিখতে হবে। হ্যাঁ, বিজ্ঞানে আজকে মোটামুটি শেষ হবে না, একটুখানি পড়া দেবো। এইবার বইটা শেষ হবে না, তাই আস্তে আস্তে শেষ করছি আর। তারপর তো রিভিশন চালু। আচ্ছা, তোমাদের একটা বই দেবো, হ্যাঁ। কি দেবো? দেবো না কেন, দাও। হ্যাঁ, ও সূত্র টুকে রাখো, কি করবে? খাতা দিয়ে দিচ্ছ, খাতা ফেরত পাবো তো টাইম মতো? বাড়ি গিয়ে ওকে ছবি বাড়িয়ে দিবা। আচ্ছা, হ্যাঁ, না খাতা নিয়ে যাও, ও কত পড়াশোনা করে। আমার কম্পিউটারের ভিতরে আছে তো, ওখান থেকে প্রিন্ট করবো, অসুবিধা নেই, থাক। আজকে হচ্ছে মুখে বলেছি, ওই জন্য একটু ভুলভাল গেছে না। সবথেকে পড়াকে মরা লেখা হয়েছে। লাগবে না, ও মাঝে মাঝে এরকম ভুল আসে। না না, ভয়েসে মাঝে মাঝে ইন্টারনেট না পেলে না একটুখানি ওই ভুলভাল চলে আসে, আমি দেখেছি। আচ্ছা শোনো, আজকে যেটা পড়বো হচ্ছে সেটা হচ্ছে এই চুপ থাকো, চুপ থাকো। ভারতের কিছু হচ্ছে প্রজাতি, তোমার পড়া কটায়? 8:30টায় বাড়ি যাবো, ঠিক আছে। 8:15, 20 মধ্যে ছিল। ভারতের কিছু বিপন্ন 15তে ছেড়ে দেবো, যাও। ভারতের কিছু বিপন্ন প্রজাতি আছে, তাদের সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। 134, 134 থেকে 36 বার বন্ধ দেবো। হ্যাঁ বলো। আচ্ছা, কোশ্চেন আগে দেখি। 135 না 34 থেকে পড়ো। এই ইয়ে দাও তো, কোশ্চেন দাও তো। কোশ্চেন কটা আছে আগে দেখি। ও এখানে বেশি কোশ্চেন নেই, না না 30টা কোশ্চেন আছে। ধরো ধরো ধরো, শেষ পর্যন্ত, এই ধরো ধরো। আচ্ছা দেখো, শেষ 38 পর্যন্ত। তোমরা প্র্যাকটিস তো এমনি করে আসো না, মানতে হবে না। আন্দোলন মোমবাতি মিছিল বার করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে অল্প দেখো পড়োই না। আজকে তাহলে 36 পাতা দিদি, পরের দিন আর 2 পাতা দিদি চ্যাপ্টারটা শেষ করবো না। শোনো, সর্বপ্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে বিপন্ন প্রজাতি। বিপন্ন মানে হচ্ছে যে
প্রতিকূল অবস্থার দরুন কোন প্রজাতির জীব অদূর ভবিষ্যতে পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে, তাই বলে বিপন্ন পরিজন হচ্ছে বাঘ, রেড পান্ডা। আচ্ছা, বিলুপ্ত মানে যে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। হ্যাঁ, ওইটুকুনি। একদম হয়ে গেল এটুকুনি। আচ্ছা, এবার চলে এসে হচ্ছে কি একটা উদাহরণ নাম হচ্ছে বাঘ। এখানে বাঘের কিন্তু বিজ্ঞানসম্মত নামটা মুখস্থ করতে হবে, প্যান্থেরা টাইগ্রিস। আর আর হচ্ছে সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা লিও। প্যান্থেরা লিও মুখস্থ রাখবো, দুটোই প্যান্থেরা থাকবে। বিপন্ন প্রাণী কোথায় খুঁজছো তুমি? ওই তো, হ্যাঁ ওটা। এবার চলে যাচ্ছি প্রকল্পের নাম। শোনো, বাঘ যেখানে বাঘ লিও, প্যান্থেরা লিও। আচ্ছা, বিজ্ঞানসম্মত নাম লেখার পদ্ধতি জানো তো? ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে লেখার পর তলায় দাগ দিতে হবে। ধরো একটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, তাহলে প্যান্থেরার পি ক্যাপিটাল হবে, বানান যদি আমি ভুল লিখে বলি দেখে লিখি, PANTHERA, প্যান্থেরা লিখে তলায় দাগ দেবা। টাইগ্রিসের টি ছোট হবে, নিজেদের নাম লেখার মতো বড় করবো না, TIGRE, না GRIS, সাইন্টিফিক নামে একটু প্রবলেম হয়। হয়ে গেল প্যান্থেরা টাইগ্রিস। কে? না না, মানে ঠিকই আছে, প্যান্থেরা টাইগ্রিস। দু একটা বই থাকতে হবে, একটা প্রিন্টিং মিস্টেক থাকে। তাহলে প্যান্থেরাতে, আরে ইমা অজব কথা বলে। এই শোনো, প্যান্থেরার পি বড় হবে, বাদ বাকি সব ছোট হবে। 2 নাম্বার হচ্ছে কি দুটো পদ আলাদা আলাদা লিখবা। আর বইতে দেখো ইটালিক্সে লেখা আছে, মানে একটু বেঁকিয়ে বেঁকিয়ে লেখা আছে, তোমরা সোজাই লিখবা পেন দিয়ে, তলাতে, হ্যাঁ তলাতে দাগ দেবো। তোমরা বেঁকিয়ে লিখলে হবে না, ওটা প্রিন্টিং এর জন্য শুধুমাত্র। না, বোল্ড আবার তিনি। এই ওকে একটু দেখ, এই যে তুমি একটু ওকে প্যান্থেরা খুঁজে দাও, খুঁজে পাইনি এখন। পেয়েছো? বিপন্ন প্রাণী হলে এক লেখা আছে, পেয়েছো? এবার শোনো, বাঘ যেখানে সংরক্ষণ করা হবে তাকে আমরা কি বলবো? এই এই যে তুমি চুপ থাকো, হয়েছে, সেটাকে আমরা কি বলবো? বাঘ সংরক্ষণ প্রকল্প। হয়েছে? পশ্চিমবঙ্গের একটা বাঘ সংরক্ষণ প্রকল্প কোথায় আছে? সুন্দরবনেই আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি বাঘ সংরক্ষণের উদ্দেশ্য কি? দেখো, বাঘ তো পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, তো এই জন্য তাদেরকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। আমরা জঙ্গলের মধ্যে যদি সংরক্ষণ করি তো সেটাকে কি বলবো? ইনসিটু। আর যদি বাঘকে চিড়িয়াখানায় তুলে আনি সেটাকে কি বলবো? এক্স সিটু। হয়ে গেল? যেখানে সংরক্ষণ করে বাঘকে কি করবো? পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জল প্রোভাইড করতে হবে, যাতে সে সুস্থভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে আর কি। এই হচ্ছে কথা। না, বাঘের সংখ্যা হ্রাসের কারণ ছুটির সময় করবো। বাঘের সংখ্যা হ্রাসের যেটা কারণ হচ্ছে কি, সর্বপ্রথম কি শিকার, চোরা শিকার। বাঘের প্রজননের সমস্যা। প্রজননের সমস্যা কি বলতো? দেখো, জন্তু জানোয়ারের প্রবলেম হচ্ছে কি, ধরো জঙ্গলের মধ্যে যদি খুব একটা আওয়াজ টাওয়াজ হয়, তাহলে কি হয়? জন্তু জানোয়ারের কি প্রজননে অংশগ্রহণ করে না। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসছে কি রোগ সংক্রমণের সংগ্রাম। বিভিন্ন রোগ আমাদের যেমন হচ্ছে, বাঘেদেরও হচ্ছে, সেখানে মারা যাচ্ছে ওরা। নগরায়ন, নগরায়নের ফলে বনাঞ্চল সংকুচিত হয়ে যাচ্ছে, ফলে তাদের থাকার জায়গা কমে আসছে। অবৈধ চারণ, অবৈধভাবে বন্যপ্রাণী নিয়ে ব্যবসা শুরু হয়েছে, এই কারণে মানুষ ও বন্যপ্রাণীদের মধ্যে অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। কটা পয়েন্ট নিতে হবে এখানে? 3টে পয়েন্ট। আচ্ছা, 4টে পয়েন্ট কটা আছে? হ্যাঁ, উদ্দেশ্য এখানে না, কারণ 3 মার্কে আসবে, 4টে লিখবা। 4টে বেশি লিখতে হবে না। তোমরা শুধু মনে রাখবা হেডিং গুলো, ভালো করে হেডিং মনে রাখবা, লিখবে লেখা এমনি পারছো। ঠিক আছে, ভালো করে হেডিং মনে রাখবা, আগে হেডিং ফার্স্টে, তারপরে ভেতরে। এবার শোনো, 135 পাতায় দেখো একটা ছক দেওয়া আছে, বাগড়ো প্রকল্পের নাম আর বাগড়ো প্রকল্পের স্থান। শোনো, এখানে কোশ্চেন 3-4 ধরনের হয়। তোমাকে সরাসরি বলতে পারে কি ভারতবর্ষের 2টি বাগড়ো প্রকল্পের নাম, রাজ্য এবং স্থান। ক্লিয়ার? যেমন উদাহরণত কি হলো, করবেট টাইগার রিজার্ভ, তুমি কি বলবো? উত্তরাখণ্ডে আছে করবেট জাতীয় উদ্যান। হয়ে গেল। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে আছে কি প্রজেক্ট টাইগার সুন্দরবন। তাহলে প্রজেক্ট টাইগার সুন্দরবনে কি হবে? এটা পশ্চিমবঙ্গে আছে, সুন্দরবন বায়োস্ফিয়ারের অন্তর্গত। আচ্ছা, এবার বুঝবা। এবার যেটা বোঝা যাচ্ছে কি পশ্চিমবঙ্গে, ধরো কোশ্চেন এরকম ভাবে দিল যে পশ্চিমবঙ্গের 2টো টাইগার রিজার্ভের নাম লেখো, তখন কি বলতে হবে? এটা পশ্চিমবঙ্গের সুন্দরবন, আর এটা হচ্ছে বক্সা। এটা কি বক্সা লেখা আছে, দেখো বক্সা টাইগার রিজার্ভ বলে কিছু থাকবে, আছে কি নেই? আচ্ছা, পশ্চিমবঙ্গের নিচে আছে, দেখো ছকের মধ্যেই আছে, বুঝতে পারলাম। এইবার এটা তো সোজা হলো, কোশ্চেন ঘুরিয়ে দেবে।
বলবে যে কর্ণাটকের একটা বাঘ্র প্রকল্পের নাম লেখো এবং স্থানের নাম লেখো। কর্ণাটকের বাঘ্র প্রকল্পের নাম কি? বন্দিপুর। বন্দিপুর টাইগার রিজার্ভ। স্থান কোথায়? বন্দিপুর ন্যাশনাল পার্ক। এই জন্য এখানে যে 5টা নাম আছে, সুন্দর করে নাম, রাজ্য আর প্রকল্পের স্থান ভালো করে মুখস্থ রাখবো। কোথা থেকে কিভাবে কোশ্চেন দেবে কিন্তু জানে না কেউ। এবার চলে আসছে যে বাঘ সংরক্ষণের জন্য গৃহীত প্রচেষ্টা। দেখো, পৃথিবীতে জীব বৈচিত্র্য সংরক্ষণের যে সংস্থা আছে সেগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি WWF হয়েছে। আচ্ছা, এর আরেকটা আজকে আছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস হয়ে গেল। এর মধ্যে বাঘ্র প্রকল্প চালু করা হয় 1973 খ্রিস্টাব্দে, বেশি দিন হয়নি এখনো, সালটা আছে না একদম। এবং সুন্দরবনকে বাঘ্র প্রকল্পের রূপে ঘোষণা করা হয়। তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে, সুন্দরবনে হয়তো আজ থেকে 20-30 বছর আগে 20 পিস মতো বাঘ ছিল, মাত্র 20টা। এখন মোটামুটি তাদের মধ্যে প্রজনন ঘটিয়ে 100-র উপরে বোধহয় বাঘ আছে। 20 বছর আগে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার শোনো, তাদের জন্য কি কি ব্যবস্থা করানো হয়েছে। হ্যাঁ, একদম যারা ছিল তারা যেগুলো আগে ছিল সেগুলো মরে গেছে, তাদের বংশধররা বংশ বিস্তার করে করে কাজ করে। তাও তো আমাদের এখানকার কুকুরের মতো না। আচ্ছা, ঠিক আছে। এবার চলেছে বিপন্ন প্রাণী, এশিয়াটিক লায়ন। ভালো, এই বিজ্ঞানসম্মত নাম এখান থেকে এশিয়াটিক লায়নের বিজ্ঞানসম্মত নাম কি দিয়েছে? প্যান্থেরা লিও পার্সিকা। এই যে তোমরা এতদিন দ্বিপদ নামকরণ পড়েছো, শুধু সিংহ হলে প্যান্থেরা লিও, যদি এশিয়াটিক লায়ন বলে তাহলে কি লিখবে? প্যান্থেরা লিও পার্সিকা। হলো, বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে, বড় হয়ে গেছে না। এসব এবার প্রকল্পের নাম কি? সিংহ সংরক্ষণ প্রকল্প। এটা প্রকল্পের নাম কি? সিংহ সংরক্ষণ প্রকল্প। উদ্দেশ্য কি? সিংহের সংখ্যা বাড়াতে হবে, পরিষ্কার কথা। এবার চলে আসি হচ্ছে সিংহের সংখ্যা হ্রাসের কারণ, সেম সিস্টেম। বাসস্থানের বিনাশ, চোরা শিকার, দূষণ জনিত কারণ, সংঘর্ষ বৃদ্ধি ও খাদ্য সংকট। সংঘর্ষ বৃদ্ধি ও খাদ্য সংকট। আচ্ছা, সিংহ রক্ষণের জন্য গৃহীত প্রচেষ্টা। আচ্ছা, এখানে হচ্ছে একটা জায়গার নাম দেখো লেখা আছে কুনো বন্যপ্রাণী সাংচুয়ারি, পেয়েছো? 135 পাশে একদম নিচে পেয়েছো। ওকে দেখি তো, মোটা কালিতে দেখো লেখা আছে একদম নিচে, আছে না? এবার দেখো এখানে যে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো কি কি দেখো। হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা, মানে যেখানে অঞ্চল দূষিত হয়ে গেছে সেই অঞ্চলটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সংরক্ষিত অঞ্চল, একটা নির্দিষ্ট অঞ্চলকে সংরক্ষিত করে সেই অঞ্চলে সিংহ ছেড়ে দেওয়া হচ্ছে। আর পরেটাকে উপযুক্ত পরিবেশে সুচিকিৎসার ব্যবস্থা। আচ্ছা, এবার চলে যাচ্ছি 4 নাম্বার পেজ উল্টে দাও। আইনি ব্যবস্থা, চোরা শিকারীদের বেআইনি কার্যকলাপ রোধের ব্যবস্থা করা। 36। আচ্ছা, আমাদের ভারতবর্ষে একটা সবচেয়ে বড় প্রজেক্ট আছে সিংহের, সেটা হচ্ছে কি গির লায়ন প্রজেক্ট, পেজ নাম্বার 136, একদম উপরে তো একটা বক্স আছে, হয়েছে। আচ্ছা, এবার চলে যে বিপন্ন প্রাণী, ভারতীয় গন্ডার, ইন্ডিয়ান রাইনো। বিজ্ঞানসম্মত নাম খুব ইম্পর্টেন্ট, রাইনোসেরাস। ডাইনোসর বলতো না, ডাইনোসরাস, এটা হচ্ছে কি রাইনোসরাস হয়ে গেল। আচ্ছা, ভারতীয় যে গন্ডার তারা কটা সিং থাকে, খড়গ কটা থাকে? একটা। এই জন্য এর হচ্ছে একটা ওয়ান ইউনিকর্ন। দেখো লেখা আছে রাইনোসরাস ইউনিকর্নিস। ভারতীয় গন্ডারের খড়গ একটা থাকে, আফ্রিকাতে দুটো থাকে, ঠিক আছে। আর তাহলে কি বললাম? আচ্ছা, তাহলে ডাইনোসরের বিজ্ঞানসম্মত নাম কি ছিল? এই ডাইনোসরাস হলো। এবার রাইনো মানে হচ্ছে গন্ডার, গন্ডারের বিজ্ঞানসম্মত নাম রাইনোসরাস। এবার গন্ডার 2 প্রজাতির হয়, যদি একটা শিং থাকে তাহলে কি বলবো? ইউনিকর্নিস। কি বলবো? ইউনিকর্নিস, ঠিক আছে। একটা বলি, ইউনি মানে একটা। আচ্ছা, এবার চলেছে প্রকল্পের নাম কোথায় আছে। বর্তমানে গন্ডার সংরক্ষণ আমাদের পশ্চিমবঙ্গে কোথায় করা হয়? জলদাপাড়া এবং গরুমারা, দুটো আলাদা আলাদা অভয়ারণ্য। জলদাপাড়া অভয়ারণ্য আলাদা, গরুমারা অভয়ারণ্য আলাদা, ঠিক আছে। আচ্ছা, গন্ডারের হ্রাসের কারণ সেম সিস্টেম, চোরা শিকারী ছিল, নগরায়ন আর বংশ বিস্তারের সমস্যা। এবার যদি গন্ডার সংরক্ষণের
প্রচেষ্টায় কি করা হচ্ছে, গন্ডার সংরক্ষণ আইন, যে গন্ডারকে মারবে তাকে মেরে ফেলা হবে, সেই আইন করা হয়। অপারেশন রাইডো প্রকল্প কি বলা হচ্ছে, অসমের কাঞ্জিরাঙ্গা, একটা জায়গার নাম কি, কাঞ্জিরাঙ্গা একটা জায়গার নাম, সেখানে গন্ডারের সংখ্যা কমে যায়, গন্ডার সংরক্ষণের জন্য অপারেশন রাইনো প্রকল্প চালু করা হয়, হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই রিসার্চ গুলো কারা করে, যারা পড়াশোনা করার পর বন্য বিভাগ নিয়ে পড়াশোনা করে বা সেখানে চাকরি বাকরি পায়, সেখানে তাদেরকে দিয়ে প্রকল্পগুলো করানো যায়। এটা হেভি মজাদার, সঙ্গে একটা জিপ থাকবে, সঙ্গে বন্দুক ওয়ালা একটা লোক থাকবে, ওই লোক বন্দুক নিয়ে যাবে, তুমি জিপ নিয়ে যাবা, জিপ চালানোর লোক তুমি শুধু বসে বসে যাবা খাতা পেন নিয়ে, দিয়ে এক মাস 2 মাস ধরে জঙ্গলের মধ্যে আছে, সুন্দর আবহাওয়ায় চা মুড়ি বিস্কুট খাচ্ছ, আর পায়ের উপর পাতুলে দুগুণ চো আছে, ওই একটা গন্ডার, ওই একটা গন্ডার, দুটো, তিনটে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চিহ্ন নিশ্চিত করে, ব্যবহার কত সিস্টেম আছে, প্রসেস আছে। আচ্ছা এবার শোনো, 136 পেজে একদম নিচে দেখো, 3 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে কি, IRV 2020 বা ইন্ডিয়ান রাইনো ভিশন, ইন্ডিয়ান রাইনো ভিশন মানে গন্ডারদের প্রতি একটুখানি দেশের সরকার চক্ষুপাত করেছেন, যে প্রজেক্ট, একটা প্রজেক্ট করা হবে, কি বলেছে, বলছে যে WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড এন্ড ফর নেচার এর সহযোগিতায় আসামের বন দপ্তর গন্ডার সংরক্ষণের জন্য যে প্রকল্প গ্রহণ করেছে, তার নাম হচ্ছে IRV 2020 বা ইন্ডিয়ার রাইনো ভিশন প্রজেক্ট 2020। এর উদ্দেশ্য হচ্ছে কি, আসামের গন্ডারের সংখ্যা 3000 এ নিয়ে যেতে হবে, অন্তত 3, নাহলে কি এটা, এই প্রজাতিটা কি হয়ে যাবে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এবার শোনো, পাশে দেখো একটা ছক দিয়ে দিয়েছে, সেম সিস্টেম, প্রকল্পের নাম, রাজ্য আর গন্ডার প্রকল্পের স্থান। পশ্চিমবঙ্গের কটা জায়গা আছে, 2টো, একটা হচ্ছে কি জলদাপাড়া, আর এটা হচ্ছে কি গরুমারা। কিন্তু মজার বিষয় হচ্ছে কি বলতো, সবকটা জায়গার নাম দিয়ে, মানে জায়গার নাম মনে রাখলে তোমার গন্ডার রিজার্ভের নাম মনে থাকবে। গরুমারা না, গরুমারা জায়গার নাম। তোমার নাম ইটলা, ইটলা আবার কোনো জায়গার নাম হলো, ওটাও গরুমারা হলো, ওটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা ঠিক আছে, ওখানে কিছু একটা গরু আগে মারতে হতো, হাতি শালা, তাহলে হাতি রাখতে হবে ওখানে, হতে পারে, বলা যায় না। আগে টালিকুলা মানে কি, টালিকুল তো লোকের বাড়ি গিয়ে চুরি চামারি হতো গো, মদক পড়া, আমরা মদক রাখতাম, মদক পড়া করে দিয়েছি। আচ্ছা এই রাইনো রিজার্ভের সুবিধাটা দেখো, এই শোনো শোনো, রাইনো রিজার্ভের সুবিধা হচ্ছে দেখো, IRV এর কত কি, I মানে ইন্ডিয়ান, আর মানে রাইনো, ভি মানে ভিশন, হচ্ছে। দেখো যে যতগুলো রাইনো মানে গন্ডার সংরক্ষণ কেন্দ্র আছে, সবকটার নাম দেখো সেম। দেখো এই পেজের পরের পেজের হচ্ছে বিপন্ন প্রাণী 4-এর আগে হ্যাঁ এফ, তাহলে ভুল লেগেছে, এফ করো। যাও